আসসালামু আলাইকুম প্রিয় সবাই, আজকে আমরা হাজির হইলাম আবার আমাদের আরেকটা ক্লাসে, যেখানে কিনা আমরা কথা বলতেছি জৈব রসায়ন চ্যাপ্টারটা 9 নম্বর টপিকটা নিয়ে। 9 নম্বর টপিক কোথা থেকে আসলো? কারণ ভাই অলরেডি বলেছি যে জৈব রসায়নের উপরে সম্পূর্ণ সিলেবাসের উপরে মোট 12টা ক্লাসে সব কিছু কভার করতেছি, তাও আবার ফ্রিতে, এবং চমৎকার চমৎকার ক্লাস নেওয়ার জন্য আমি এখানে দাঁড়াইছি। সেখানে 9 নম্বর ক্লাসটা হচ্ছে এটা। সেই 9 নম্বর ক্লাসের মধ্যে আমরা সেটা কী পড়বো বলো? 9 নম্বর ক্লাসের মধ্যে আমরা পড়বো কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যাসিডের যে জাতকটা রয়েছে, এই পার্টটা আমরা হচ্ছে 9 নম্বর চ্যাপ্টারের মধ্যে বা 9 নম্বর ক্লাসের মধ্যে এসে করবো আর কি। বুঝছো কথাটা? আচ্ছা, এখন আসো কথার মধ্যে, যে এই কার্বক্সিলিক অ্যাসিড আর এই যে জাতক, এই পার্টটা কিসের জন্য ইম্পর্টেন্ট, রাইট? এই পার্টটা আসলে কিসের জন্য ইম্পর্টেন্ট এটা আমাদেরকে জানতে হবে না? হ্যাঁ, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বোথ একাডেমিক, যেটা আছে আমাদের একাডেমিক অর্থাৎ কলেজের পড়াশোনা, এইচএসসি পরীক্ষা, সেটা পাশাপাশি আমাদের অ্যাডমিশন যে জার্নিটা হবে, সেই অ্যাডমিশনের মধ্যে ইঞ্জিনিয়ারিং বলো, ভার্সিটি বলো, তারপরে হচ্ছে তুমি যেটাই বলতে চাও না কেন, তুমি হচ্ছে মেডিকেল বলো, সব জায়গার মধ্যে এটা কাজে লাগবে আর কি। তাহলে আমাদেরকে কি করতে হবে? মনোযোগ বাদ দিয়ে পড়াশোনা করতে হবে, তাই না? মনোযোগ বাদ দিতে হবে না, তার মনোযোগ দিয়ে পড়তে হবে আর কি। অ্যান্ড ভাইয়ার অ্যাজ ইউজুয়াল যে কাজটা থাকে, ঠান্ডা মাথায় বুঝে 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 চ্যাপ্টারগুলো তোমাকে পড়ানো, অ্যান্ড ভাইয়া সেই কাজটাই আবারও এখানেই করবো আর কি। তাহলে কী করতে হবে? খাতা কলম নিয়ে স্টার্ট করো, ইনশাআল্লাহ আজকের ক্লাসটা তোমাকে মনে রাখার মতো সুন্দর ক্লাস একটা হবে আর কি। আসো, শুরুতেই যদি আমরা একটু আসি, যে ভাই আমরা কি পড়তে যাচ্ছি যেন, কি যেন পড়তে যাচ্ছিলাম আমরা পড়তে যাচ্ছিলাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কি পড়বো আমরা? আমরা পড়বো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? কার্বক্সিলিক অ্যাসিড, তাই তো? কার্বক্সিলিক অ্যাসিড। এখন কথা হইলো, কার্বক্সিলিক অ্যাসিডটা তো বুঝলাম, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড জিনিসটা কি এইটা তো বুঝি নাই। ভাই আপনি একদম বেসিক থেকে স্টার্ট করছেন না? হ্যাঁ, একদম বেসিক থেকে স্টার্ট করা আর কি। তো কার্বক্সিলিক অ্যাসিড যেটা আছে সেই জিনিসটা কি বলতো? যেখানকার মধ্যে COOH এই মূলকটা থাকবে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক আর কি। বুঝছো? এটা কি বলছি আমরা? কি কার্বক্সিলিক অ্যাসিড মূলক। ওকে, কমপ্লিট এটা। এখন তুমি আসো, এক এক করে আমাদেরকে আসতে হবে। এই কার্বক্সিলিক অ্যাসিডটা যেটা আমরা নিলাম মাত্র, এখানকার মধ্যে COOHটা আমি পাশে রাখছি। রাখার পরে এবার আমি যে কাজটা করব, এই পাশে দিব হচ্ছে H দিতে পারি, অথবা পাশে আমি R দিতে পারি আর কি। আর কি জিনিস তুমি আগের থেকে জানো? আর কি? অ্যালকালি মূলকটা। আর H তো H, তাই না? ওকে। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, এই পাশে তো আমি কার্বক্সিলিক অ্যাসিড মূলকটা রাখলাম, তাই না? আর এই পাশে আমি তাহলে কি করতে পারি? এই পাশে আমি AR রাখতে পারি, অথবা PH মানে ফিনাইল রাখতে পারি, অথবা C6H5 এটা রাখতে পারি। তো ওইটা তো এই জিনিসটা, তাই না ভাইয়া? ওকে, তাহলে ভাইয়া এই ঘটনাগুলোকে কি বলতেছেন? এই যে এইটা একটা লিখতে পারলাম, দেন এইটা একটা লিখতে পারলাম, এই যে লিখলাম না দুইটাকে, দুই ধরনের কিন্তু অ্যাসিড। কি কি অ্যাসিড জানো? আমি তোমাকে বলি, তুমি একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে বুঝবা। এই পার্টটা যেটা লিখছি না, এটার নাম হচ্ছে আমরা বলতেছি এলিফেটিক অ্যাসিড। এটার নাম আমরা কি বলতেছি? এলিফেটিক এলিফেটিক অ্যাসিড। এটা হচ্ছে এলিফেটিক অ্যাসিড। আর এইটা কি? এটা হচ্ছে আমাদের কাছে অ্যারোমেটিক অ্যাসিড। এটা হচ্ছে আমাদের কাছে কি? এটা হচ্ছে আমাদের কাছে অ্যারোমেটিক অ্যাসিড। অ্যারোমেটিক অ্যারোমেটিক অ্যাসিড। তাহলে অ্যাসিডটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এলিফেটিক অ্যাসিড, একটা হচ্ছে অ্যারোমেটিক অ্যাসিড। ব্যাপারটা ক্লিয়ার হইছো? বুঝছো কি বুঝনি বলো? তাই না? না বুঝার খুব একটা কারণ আমি দেখতেছি না, এটা আমরা সবাই জানি বা বুঝি আর কি, সমস্যা নেই। এবার আসো, এবার এই অ্যাসিডটাকে আমরা আবার ভাগ করবো আর কি। এই অ্যাসিডটাকে আমরা কি করবো? আবার ভাগ করবো। আচ্ছা, ভাগ করার আগে তোমাকে একটু মনে হয় একটু এক্সাম্পলের মধ্যে নাম লিখে দিতে পারলে ভালো হয়, তাই না? যেমন ধরো, এখানে যদি আমি এটা লিখি HCOOH, এই ভদ্রলোকের নাম আছে, তার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। এটার নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। এটার নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। ওকে, আচ্ছা, আমি যদি এখন C6H5COOH দিই, এটা হচ্ছে বেনজিনের সাথে আসছে না? এটা হচ্ছে ফিনাইল মূলকটা, এই যে AR বা ফিনাইল যেটা বলছে, এটা হচ্ছে C6H5COOH। এটার নাম হচ্ছে বেনজোয়িক অ্যাসিড। এটার নাম কি? এটার নাম হচ্ছে বেনজোয়িক অ্যাসিড। বেনজোয়িক অ্যাসিড, তো নাম একটু লিখে রাখলাম, বুঝছো? ওকে, এবার আসো, অ্যাসিডগুলোকে আমরা আরো ভাগ করি। অ্যাসিডগুলোকে আমরা আরো ভাগে ভাগ করি আর কি। কিভাবে ভাগ করব? কিভাবে, খেয়াল করে দেখো। ধরো আমি তোমার কাছে দিলাম হচ্ছে কি, এটা তো একটা করে COOH মূলকটা আছে। এবার আমি দিলাম হচ্ছে এমন একটা জায়গা যেখানকার মধ্যে কি আছে জানো? যেখানকার মধ্যে COOH আছে কয়টা? দুইটা। এমন একটা সংকেত যেখানে COOH আছে কয়টা? এমন একটা সংকেত যেখানে COOH আছে কয়টা? দুইটা আছে আর কি, এটা। আবার ধরো আরেকটা সংকেত দেখলাম COOH, সেখানেও COOH আছে কয়টা?
COOH আছে হচ্ছে দুইটা, COOH আছে কয়টা? দুইটা। বাট এর মাঝখানে ভাইয়া দিয়েছে হচ্ছে CH2, ভাইয়া এর মাঝখানে কি দিয়েছে? CH2, মানে মিথিলিন যে মূলকটা আছে সেটা। আবার ধরো এরকমভাবে আরও লিখতে পারবো, ধরো যে CH2 মূলকটা আমি দিলাম দুইটা, CH2 মূলকটা দিলাম হচ্ছে দুইটা। আবার CH2 মূলকটা কখনো দিলাম হচ্ছে কয়টা? তিনটা, তিনটা। আবার CH2 মূলকটা আমি তোমার কাছে দিলাম হচ্ছে CH2 মূলকটা তোমার কাছে দিলাম হলো চারটা, ঠিক আছে। CH2 মূলকটা আবার তোমার কাছে দিলাম হচ্ছে CH2 মূলকটা আবার তোমার কাছে দিলাম হচ্ছে পাঁচটা, পাঁচটা, বুঝছো? আচ্ছা, এখন এই জিনিসটা আমরা লক করে দিই, হ্যাঁ, তারপরে বলি। এবার এটা বলি, একটু ঠান্ডা মাথায় দেখো, বুঝবা, একবারই বুঝবা, নামগুলো রাখতে পারো মনে, সমস্যা নেই। একটু উপরে গিয়ে লিখতেছি, হ্যাঁ, একটু উপরে গিয়ে লিখতেছে। এইটাকে একটু উপরে তুলে দিলাম, অ্যান্ড এই যে যেটা আছে এইটাকে একটু উপরে তুললাম, এরকম বুঝবা, বুঝছো? এটা এটা দেখতে খারাপ লাগতেছে, একটু সুন্দর হয়নি, লেখার চেষ্টা করতেছি। CH2 তার সাথে দিলাম হচ্ছে পাঁচটা CH2 আছে। এবার CH2 বা মিথিলিন মূলক যেটা আছে না, এটা দিলাম কয়টা জানো? এটা দিলাম ছয়টা, ছয়টা। CH2 মিথিলিন মূলকটা এটা দিলাম হচ্ছে কয়টা? সাতটা। CH2 মিথিলিন মূলকটা দিলাম হচ্ছে আটটা। ভাই কতক্ষণ লিখবেন? এমনি ইচ্ছা মতো লিখতে যাচ্ছে আর কি, তাই না? ওকে, অনেকগুলো লিখছে। এখন আমি কি করতেছি, এই পাশে একটা COOH, এই পাশে একটা COOH, ওকে, এই পাশে একটা COOH, এখানে হলো COOH, তাই না? এটার মধ্যে কি COOH, এখানেও দিলাম COOH, এখানে দিলাম হচ্ছে COOH। ভাই এটা কি দরকার আছে এতগুলো করার? দেখো দরকার আছে, কেন বলতেছি দরকার আছে বুঝবা একটু পরে। এখানে দিলাম হচ্ছে COOH, ঠিক আছে। এখানে হলো COOH, এটা হলো COOH, এখানে দিলাম COOH, এখানে দিলাম COOH। তাহলে এটা খেয়াল করে দেখো তো, আমরা অ্যাসিডগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি কিনা। আবারও, এটা হচ্ছে যেখানে একটা ডাবল ও মানে COOH থাকে, মানে COOH মানে কার্বক্সিলিক মূলকটা থাকে। এখানে কয়টা আছে? দুইটা কার্বক্সিলিক অ্যাসিড মূলকটা আছে আর কি, তাই না? তো এটাকে বলতে পারি মনো কার্বক্সিলিক অ্যাসিড। কি বলতে পারি? লিখতে পারো চাইলে এখানে কি লিখতে পারি? মনো কার্বক্সিলিক অ্যাসিড। বাট এটার নাম কি বলতে পারি? ডাই কার্বক্সিলিক অ্যাসিড বা ডাইওয়িক অ্যাসিড বলতে পারি, কারণ দুইটা এখানে কার্বক্সিলিক অ্যাসিড মূলকটা আছে, আছে কিনা? আছে। এখন এদের নামটা আমাদেরকে লেখা লাগবে। এখন আমাদেরকে এদের নামটা সুন্দরভাবে লিখতে হবে, তাই না? একটু আসো, এটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। এর নাম হচ্ছে কি? এর নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। এর নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড, বুঝছো? আচ্ছা, এইটা এই যে এটার নাম হচ্ছে ম্যালোনিক অ্যাসিড। এর নাম হচ্ছে, এগুলোর নাম কিন্তু পরীক্ষায় আসে, এই জন্য লিখতেছি। এর নাম হচ্ছে ম্যালোনিক অ্যাসিড, বুঝছো? ম্যালোনিক অ্যাসিড। তারপরে হচ্ছে কি, এটার নাম হচ্ছে, এই যে এটার নাম, এটার নাম হচ্ছে সাকসিনিক অ্যাসিড। এর নাম হচ্ছে সাকসিনিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, আর এইটার নামটা হচ্ছে গ্লুটারিক অ্যাসিড। এটার নাম হচ্ছে, হ্যাঁ, এটার নাম হচ্ছে গ্লুটারিক অ্যাসিড, বুঝছো? আর এটার নাম হচ্ছে কি, ওকে, এটার নাম হচ্ছে সুবেরিক অ্যাসিড। হ্যাঁ, আচ্ছা, নাম বললে ভুলে যাচ্ছি মনে হয় একটু, বুঝছো? হ্যাঁ, এটা ঠিক মনে রাখার একটা উপায় আছে, আমি একটু মনে রাখার একটা উপায়টা লিখে রাখি, তাহলে সুবিধা হবে। একটা শ্লোক আছে চাইলে, ও তারপরে হচ্ছে এম, ও মাই সন গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সাইলেন্টলি, বুঝছো? এই যে এটা দিয়ে এভাবে মনে রাখা যায়, ঠিক আছে। এটা বইয়ের মধ্যে লেখা ছিল একটা সময়, ওখান দিয়ে দেখে দেখে নিয়ে নেওয়া। এই যে ও, এই জন্যই মনে রাখতেছি, মনে করতেছিলাম আর কি। ও ফর অক্সালিক অ্যাসিড, এম দিয়ে হচ্ছে ম্যালোনিক অ্যাসিড, এস দিয়ে হচ্ছে সাকসিনিক অ্যাসিড, জি দিয়ে হচ্ছে গ্লুটারিক অ্যাসিড, এ দিয়ে হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। এ দিয়ে কি? এ দিয়ে হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড, বুঝছো? তারপর হচ্ছে পি মানে হচ্ছে পিমেলিক অ্যাসিড, পি মানে হচ্ছে পিমেলিক অ্যাসিড, পি মানে। আর এস দিয়ে হচ্ছে কি? এস দিয়ে হচ্ছে সুবেরিক অ্যাসিড। এস দিয়ে হচ্ছে কি? সুবেরিক অ্যাসিড। আর এ মানে হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাজেলাইক অ্যাসিড, অ্যাজেলাইক
অ্যাসিড, অ্যাজেলাইক অ্যাসিড, বুঝছো? আর এফ দিয়ে কি আসলে? অ্যাজেলাইক অ্যাসিড, অ্যাজেলাইক অ্যাসিড। আর এস দিয়ে হচ্ছে কি? সিবাসিক অ্যাসিড, এস দিয়ে হচ্ছে কি? সিবাসিক, সিবাসিক অ্যাসিড। বুঝছো ঘটনাটা কি? তাহলে কি বললাম যে এই ডাইউইক অ্যাসিডগুলো আছে যেখানে, মানে যেখানে কি দিয়ে আছে জানো? দুইটা, যেখানে কি আছে? দুইটা সি ডাবল এইচ আছে, সেটাকে বলতেছে না ডাইউইক অ্যাসিড। এই ডাইউইক অ্যাসিডগুলোকে মনে রাখার উপায়টা কি? অনেকগুলো ভাই এখানে যতগুলো লিখছি, মনে রাখার উপায়টা হচ্ছে এই যে যেগুলো লিখছেন এইটা মনে রাখবো। ও মাই সন, গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সাইলেন্টলি। বুঝছো? ওকে, তাহলে হচ্ছে এই যে এই ও দিয়ে বোঝাচ্ছে কোনটা আসলে? এইটাকে বোঝাচ্ছে। তারপর হচ্ছে এই এম দিয়ে বোঝাচ্ছে ম্যালোনিক অ্যাসিডের সাথে মিলাচ্ছে। এস দিয়ে হচ্ছে সাকসিনিক অ্যাসিডের সাথে মিলাচ্ছে। জি দিয়ে হচ্ছে গ্লুটারিক অ্যাসিডের সাথে মিলাচ্ছে। এ দিয়ে আসলে এডিপিক অ্যাসিডের সাথে মিলাচ্ছে। পি দিয়ে আসলে পিমেরিক অ্যাসিডের সাথে মিলাচ্ছে। আবার এস দিয়ে হচ্ছে সুবেরিক অ্যাসিডের সাথে মিলাচ্ছে। এ দিয়ে হচ্ছে অ্যাজেলিক অ্যাসিডের সাথে মিলাচ্ছে। এস দিয়ে হচ্ছে সিবাসিক অ্যাসিডের সাথে মিলাচ্ছে। তো এই শ্লোকটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? মনে রাখার মতো ইম্পর্টেন্ট না? হ্যাঁ, মনে থাকবে। Okay. তো আমি যেটা আবার তোমাকে একটু ছোট্ট করে একটু রিক্যাপ করে দিই, আমার তো ঝামেলা লাগতে পারে একটা, তো এটাকে যে অ্যাসিডগুলোকে আমরা দুই ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে মনোউইক অ্যাসিড বা মনোকার্বক্সিলিক অ্যাসিড, একটা হচ্ছে ডাইউইক অ্যাসিড। যেখানে একটা সিডাব্লিউএইচ থাকবে তাকে হচ্ছে মনোকার্বক্সিলিক অ্যাসিড, তাই তো? আর যেখানে দুইটা থাকবে সেটা ডাইউইক অ্যাসিড বলতেছে। ডাইউইক অ্যাসিড যেগুলো আছে এগুলোর নামটা মনে রাখবো কেমনে? দুইটা তো সিডাব্লিউএইচ আছে দুই পাশে, তার মাঝখানে সিএইচ2 বসলো একটা মিথিলিন মূলকটা। আবার একটা কি? দুইটা বসলো, তিনটা বসলো, চারটা বসলো, পাঁচটা বসলো, অনেকগুলো বসতে পারে। এদের একটা নাম আছে অনেকগুলো, এই নামগুলো আবার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কোথাকার জন্য ইম্পর্টেন্ট? তোমরা যখন এমসিকিউর জন্য দেখাবো তখন, অথবা বুয়েটের জন্য যখন তোমাদেরকে সংকেত লিখতে বলবে, নাম সংকেত, সংকেত নাম, তখনকার জন্য ইম্পর্টেন্ট, এগুলোর জন্য ইম্পর্টেন্ট আর কি। তাহলে এটা মনে রাখার উপায়টা কি? মনে রাখবো আমরা কেমনে? মনে রাখার জন্য আমরা একটা একটা হচ্ছে কি বল, নিমোনিক্স মনে রাখার মতো কি ঘটনা আর কি, সুন্দরভাবে। একটা হচ্ছে কি? ও, তারপর হচ্ছে মাই সন, হ্যাঁ, এটা এম ওয়াই বলতেছে কি? ও মাই সন, হ্যাঁ, সরি, এটা হচ্ছে কি? আমরা যদি বলি সন, তারপরে হচ্ছে বলতেছে গো অ্যান্ড প্রে, তারপরে বলতেছে সিনসিয়ারলি, তারপরে বলছে অ্যান্ড সাইলেন্টলি। এই যে তোমার কাছে একটা নিউমোনিক্স আছে, তুমি এটাকে সুন্দরভাবে মুখস্থ করবে, বুঝছো? সেখান থেকে ও এর সাথে হচ্ছে অক্সালিক অ্যাসিড, এম এর সাথে হচ্ছে ম্যালোনিক অ্যাসিড, এস এর সাথে হচ্ছে সাকসিনিক অ্যাসিড, জি এর সাথে হচ্ছে গ্লুটারিক অ্যাসিড, এ এর সাথে হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, পি এর সাথে হচ্ছে পিমেলিক অ্যাসিড, সিনসিয়ারলির এস এর সাথে, সিনসিয়ারলির এস এর সাথে হলো কি তোমাকে? সুবেরিক অ্যাসিড, এ এর সাথে হলো অ্যাজেলাইক অ্যাসিড, আর এই এস এর সাথে হলো সিবাসিক অ্যাসিড। মনে থাকবে সুন্দরভাবে? ওকে, এই নামগুলো সুন্দরভাবে মনে রাখবে আর কি। তাহলে আমরা কি কি পড়লাম? আমরা অ্যাসিডের এই ভাগটা করতে গিয়ে মোটামুটি আমরা দুটো পার্ট পড়ে ফেলছি আর কি, বুঝছো? তাহলে ভাই এসিডের ক্ষেত্রে কখনো কি এরকম হয় যে দুইয়ের অধিক পরিমাণে, আবার ধরো যে সি ডাবল এইচটা আছে? হ্যাঁ, হইতে পারে। চলো একটু দেখি কি যেন বললাম, যে দুইয়ের অধিক পরিমাণে হয় কিনা। আবার যেমন ধরো তোমার কাছে এইটা একটা পরিচিত একটা অ্যাসিড আছে, তোমার কাছে পরিচিত একটা অ্যাসিড আছে যেখানে তিনটা সি ডাবল এইচ আছে, যেখানে তিনটা সি ডাবল এইচ আছে, যেখানে তিনটা সি ডাবল এইচটা আছে, বুঝছো? যেখানে তিনটা সি ডাবল এইচটা আছে, তার নাম কি কেউ বলতে পারবা? সবাই জানো, বাট জানো না এটাই হচ্ছে সেটা। এই ভদ্রলোকের নাম হচ্ছে কি জানো? এই ভদ্রলোকের নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। কি নাম এটা? সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? সঙ্গে চলে আসতে পারে এটা। আবার ধরো তোমার কাছে আরেকটা নাম আছে, এটা আমার খুব ফেভারিট একটা যৌগ। ধরো যে এই যে এইটা, এইটা এটা হচ্ছে আমার ফেভারিট একটা যৌগ। কেন জানো? বলি, প্রত্যেকটা বেনজিনের প্রত্যেকটা হাতে একটা করে সি ডাবল এইচ আছে, প্রত্যেকটা হাতে একটা করে সি ডাবল এইচ আছে, বুঝছো? প্রত্যেকটা হাতে একটা করে সি ডাবল এইচ আছে। তো প্রত্যেকটা হাতে যদি সি ডাবল এইচ থাকে, এই যৌগটার এটার নাম হলো, এটার নাম হলো হচ্ছে কি? ম্যালেটিক অ্যাসিড বলে। এটাকে বলা হয় ম্যালেটিক অ্যাসিড বলে। নামগুলো মনে রাখবা। আবার ধরো তোমার কাছে ডাইউইক অ্যাসিডের আরেকটা সংকেত এখানে লিখে দেওয়া যাইতে পারে। এটা সংকেত লিখতেছি কেন তো ভাইয়া? কারণ কখনো কখনো পরীক্ষার মধ্যে কাজে লাগতে পারে। ধরো সি ডাবল এইচ দুইটা পাশাপাশি আছে, সি ডাব্লিউ এইচ যেটা পাশাপাশি আছে, এটাকে বলতেছে থ্যালিক অ্যাসিড বলতেছে, এটাকে বলতেছে থ্যালিক অ্যাসিড বলতেছে, থ্যালিক অ্যাসিড বলতেছে। সো মোটামুটি বলো এবার আমাকে, যে আমরা দুইটা ভাগে যে ভাগ করলাম, একটা হচ্ছে মনো, একটা বলছি ডাই, তাই না? তো দুইটার মধ্যে ভাগ করে ফেলছিলাম। আবার তোমাকে বলছিলাম কিরকম, এখানে এলিফেটিক হতে পারে, অ্যারোমেটিক হতে পারে, দুইটা ভাগে ভাগ করে ফেলছি। তাহলে অ্যাসিডের এই পার্টে কারো কোনো কনফিউশন আছে? নেই, সুন্দরভাবে লিখছো? লিখছো। এবার তুমি আসো পরের পার্টের দিকে, আমরা একটু যাই। এটা না হয় ভাই বুঝলাম, এটা না হয় আমরা ভাই বুঝলাম যে অ্যাসিড নিয়ে আমাদের কোনো ডাউট নেই। তাহলে এবার আমরা কোথায় যাব? এবার আমরা হচ্ছে অ্যাসিড নিয়ে
পড়াশোনা করতে যাবো আর কি। তাহলে আগে বলো, আমরা কোনো একটা টপিক পড়ার সময় কীভাবে পড়ি যেন? আমরা কোনো একটা টপিক পড়ার সময় কীভাবে পড়ি? চারটা ভাগে পড়ি। একটা হচ্ছে পি ফর প্রপার্টিস, পি ফর প্রিপারেশন, আর আর ফর রিয়াকশন, এ ফর অ্যাপ্লিকেশন। চারটা ভাগে পড়ি না? PPRA মেথডটা মনে আছে? মনে আছে? আচ্ছা, তাহলে এবার তুমি আসো, আমরা এর প্রপার্টিস নিয়ে কথাবার্তা বলি। তোমাকে একটা কোয়েশ্চেন করি, তুমি আমাকে কোয়েশ্চেনটা একটু উত্তর দাও যে ইথানিক অ্যাসিড একটা অ্যাসিড কেন? CH3COOH, হ্যাঁ, এটা হচ্ছে একটি অ্যাসিড কেন? এটা একটা অ্যাসিড কেন? ভাই ওর নামের মধ্যে তো অ্যাসিড আছে, তাই না? আচ্ছা, নামের মধ্যে অ্যাসিড থাকলে অ্যাসিড হবে, ব্যাপারটা এমন টাইপের না। বাট ওটাকে অ্যাসিড কেন এটা ব্যাখ্যা করতে হবে, এটা কিন্তু ভালো প্রশ্ন একটা। আমরা যখন আন্ডারগ্রেডে পড়ছিলাম, আমি যখন কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সো এটা আমাদের পরীক্ষার মধ্যে আসতো, বুঝছো? আন্ডারগ্রেডে কোশ্চেনটা আসতো। তাহলে এটার মধ্যে ব্যাপারটা কি হলো, আমাদের প্রশ্নটা আসতো এরকম যে CH3COO, এরকম প্রশ্ন আসতো CH3CH2OH, এখানেও তো OH আছে আর H আছে, এখানে OH আছে আর H আছে, তাহলে এইটা তো আবার অ্যাসিডিক না, বাট এইটা অ্যাসিডিক কেন? এরকম প্রশ্নটা আসতো। সো আমি তবুও তোমাকে একটু ভেঙে বলতেছি আর কি এখানে। আসো, এখন এরা অ্যাসিড কেন বুঝাবা কেমনে? CH3COOH এটা অ্যাসিড হওয়ার ধর্মটা কি? ওকে পানির মধ্যে গিয়ে ও H+ আয়ন দান করবে, পানির মধ্যে গিয়ে সে কি করবে? H+ আয়ন দান করবে। সে H+ দান করছে, দান করার পরে সে একটা আয়নে পরিণত হয়েছে। যদি যে H+ দান করার পরে এই যে আয়নটাতে পরিণত হয়, এটা যদি স্টেবল হয়, যদি H+ দান করার পরে এই পার্টটা যদি স্টেবল হয়, মানে ওটা যদি স্থায়ী আকারে থাকতে পারে, তখন বলতে পারবো ও আসলে স্বতঃস্ফূর্তভাবে প্রোটন দান করতে পারবে। আর প্রোটন দান করতে পারলে সে কি হবে? অ্যাসিড হবে আর কি। তার মানে এবার আসলে এইটা স্টেবল কিনা এটা প্রমাণ করতে হবে। তাহলে এবার CH3COOH এটা স্টেবল কিনা প্রমাণ করতে পারে। প্রমাণ করবো কেমনে? এটাকে যদি আমরা একটু ভেঙে ভেঙে যদি প্রমাণ করতে যাই, তাহলে একটু দেখো তো, CH3 এটার নামে কি? অ্যাসিটেট না আয়নটার নাম? হ্যাঁ, তাহলে এখান থেকে যদি কি হয়, এই মাইনাস চার্জটা যদি সে এইখানে দেয়, তাহলে ডাবল বন্ড হবে। এইটা যদি আবার ইলেকট্রনটা নিজে নিয়ে নেয়, তাহলে এবার কি হবে? মাইনাস হবে। আচ্ছা, তাহলে ঘটনাটা কি হলো বললাম, আসো। তাহলে কি হলো, CH3 উপরে গেল হচ্ছে O মাইনাস, এটা গেল হচ্ছে ডাবল বন্ড O, এখান থেকে এটাই হয়েছে না? আবার যদি ঘটনাটা এমন হয়, এইটা যদি আবার এইখানে দিয়ে দেয়, তাহলে আবার কি করবে? আবার এটাই নিবে। তার মানে অবস্থাটা কি হইতেছে, এখানকার ইলেকট্রনটা এখানে যায়, এবার এখান থেকে আবার এখানেও হইতে পারে আর কি। তার মানে ইলেকট্রন ঠিকই মুভ করতেছে, কিন্তু ওর স্থায়িত্বের কোনো পরিবর্তন হইতেছে না। তাহলে ওর স্থায়িত্বে যেহেতু পরিবর্তন হয় না, ওর কাঠামোর যেহেতু পরিবর্তন হয় না, তার মানে কি বলতে পারি আমরা, যে এরা পরস্পর কিসে আছে? এরা পরস্পর রেজোনেন্সের মধ্যে আছে। যেহেতু এরা পরস্পর রেজোনেন্সের মধ্যে থাকে, তার মানে কি, এটা ভাই একটা স্টেবল অবস্থায় আছে, স্থায়ী অবস্থায় আছে। আর যেহেতু এইটার প্রোটন ছেড়ে দেওয়ার পরের অবস্থাটাই যদি স্টেবল বা স্থায়ী অবস্থা থাকে, তার মানে বলতে পারি এটা একটা এসিড হিসেবে কাজ করতে পারবে। বুঝছো? ওকে, এইবার তুমি চাইলে দেখবা বইয়ের মধ্যে এরকমও লেখা আছে, অনেক জায়গায় এইভাবে একটা দেওয়া আছে, দেখবা যে এরকম ভাবে সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে। সেটা কি? CH3C এরকম একটা গঠন দেওয়া আছে। তার মানে কি, যে এই পুরোটা জুড়ে এখানে একটা নেগেটিভ চার্জ থাকে, বুঝছো? এরকম একটা, এই দুটাকে সাম করে এভাবে বলে দেওয়া যায় আর কি। ক্লিয়ার কথাটা? ওকে, তার মানে এসিডিক অ্যাসিড একটা অ্যাসিড কেন? তাহলে প্রমাণ করবা কেমনে? এভাবে প্রমাণ করবা। তাহলে ইথানল একটা অ্যাসিড না কেন? কারণ ইথানল থেকে যখন তুমি H বের করে দিবা, তখন ইথানয়েড আয়নটা তৈরি হবে। সেই ইথানয়েড যে আয়নটা আছে, সেই ইথানয়েড আয়নটা কি আবার স্টেবল না, কারণ ওটার মধ্যে রেজোনেন্স ঘটে না। এখানকার মধ্যে কি ঘটছে? রেজোনেন্স ঘটছে। জিনিসটাই ক্লিয়ার ভাই? ওকে, আসো এবার। তার মানে অ্যাসিডের কিছুটা প্রপার্টিজ আমরা জেনে গেছি আর কি, অ্যাসিডের ধর্মটা কেমন? প্রোটন দান করা। যে যত দ্রুত প্রোটন দান করবে, সেটা তাহলে কি হবে? তত বেশি তীব্র হবে, এটা তো আমরা জানি। আচ্ছা, তাহলে এ যদি একটা অ্যাসিড হয়, তাহলে অ্যাসিডের তীব্রতা, তাহলে অ্যাসিড যদি হয়, তাহলে অ্যাসিডে কি লাগবে? তাহলে অ্যাসিডের তীব্রতা নিয়েও পড়াশোনা করা লাগবে, একটু পড়াশোনা করতে হবে আর কি, তাই না? আচ্ছা, অ্যাসিডের তীব্রতা নিয়ে যদি আমরা পড়াশোনা করতে যাই, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার তাহলে তুমি আমার একটু বলো, অ্যাসিডের তীব্রতা নিয়ে যদি আমরা পড়াশোনা করতে যাই, আমাদের কাছে কি অ্যাসিড আছে জানতে হবে। আমাদের কাছে অ্যাসিডটা আছে হচ্ছে এটা, এটা একটা অ্যাসিড, নাম কি?
মিথানোইক অ্যাসিড। আমাদের কাছে আছে হচ্ছে CH3 CO, তারপরে হচ্ছে O, তারপরে এটা একটা হচ্ছে ইথানোইক অ্যাসিড। আবার আমাদের কাছে আছে হচ্ছে কি CH3 CH2 CO, তারপর হচ্ছে O, এটা এটা একটা অ্যাসিড। তাহলে কয়টা অ্যাসিড লিখছি এখানে? 3টা। ওকে ওকে, তাহলে আমরা আপাতত এদের মধ্যে একটু তুলনা করে দেখি, তাহলে অবস্থাটা একটু ভালো করে বুঝবা, ভালো করে ব্যাপারটা বুঝো একটু। এখানকার প্রোটনটাকে ছেড়ে দিতে হবে আমাকে, মানে হচ্ছে এই এইচটাকে ছাড়তে হবে, মানে হচ্ছে আমাকে এই এইচটাকে ছাড়তে হবে, মানে হচ্ছে আমাকে এই এইচটাকে ছাড়তে হবে, ছাড়লেই সে একটা অ্যাসিড হবে আর কি। যে যত দ্রুত এইচটা ছাড়তে পারবে সে তত তীব্র অ্যাসিড হবে, তাই না? ওকে, তাহলে একটু দেখো ভালো করে। আমাদের কাছে এইখানে আবার আছে কি, আমাদের কাছে এইখানে আছে হচ্ছে এইচ, এখানে আছে হচ্ছে CH3 আছে, এখানে আছে CH3 ও এই CH3 CH2 আছে আর কি। ওকে, তাহলে এই এইচটা সে কি এদিকে ইলেকট্রন দিতে পারে? না, পারে? পারে না। বাট এই যে CH3টা আছে ও আবার এদিক থেকে এদিকে ইলেকট্রন দিতে পারে। আবার এই যে এটা যেটা আছে এটাও ইলেকট্রন দিতে পারে, এইটার থেকে এটা বেশি ইলেকট্রন দিতে পারে, এটা তো জানি আমরা। এই CH3 তুলনায় এখানে কার্বন চেইনটা যত বেশি হবে সে তত বেশি পরিমাণ ইলেকট্রন এদিকে পুশ করতে পারবে, রাইট? রাইট। এবার তাহলে আসো, এই যে এই হাইড্রোজেনটা ছাড়বে কেমনে? অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য একটা আছে, দ্যাটস ওয়াই কি করতেছে, হাইড্রোজেনটা ওখান থেকে চলে যায়, ইলেকট্রনটা কে নিয়ে নেয়? অক্সিজেনটা নিয়ে নেয়। তাহলে এই OH এর মধ্যে ইলেকট্রন ঘনত্ব নর্মালি যেমন আছে, বাট এইখানে যদি ইলেকট্রন ঘনত্ব আরও বেশি যদি বাড়ায় দাও, ধরো OH এর মধ্যে ইলেকট্রনের ঘনত্ব তুমি যদি আরও বেশি ইলেকট্রন বাড়ায় দাও, তখন কি সেখান থেকে হাইড্রোজেনটা সহজে বের হতে পারবে? না, কারণ ইলেকট্রন বেশি থাকলে তো আসলে এইচটা H+ আকারে বের হতে পারবে না, রাইট? তাহলে কি করতে হবে, এই OH এর মধ্যে ইলেকট্রন ঘনত্ব তাহলে কি হতে হবে, কমতে হবে আর কি। তাহলে এখানে একটা লাইন লিখতে পারি, এখানে লাইন লিখতে পারি OHA মধ্যে মধ্যে ইলেকট্রন ঘনত্ব ঘনত্ব কম হলে তীব্রতা, তাহলে কি হবে, ঘনত্ব কম হলে তীব্রতা বেশি হবে, বুঝছো? তীব্রতা বেশি হবে, এটা হচ্ছে শর্ত একটা। ওকে, তাহলে দেখো এবার এইচ থাকলে কোনো ইলেকট্রন দিল না, CH3 থাকলো ইলেকট্রন দিল, তাহলে ইলেকট্রন কি এই বরাবর এদিকে যাচ্ছে, যদি ইলেকট্রন এদিকে যদি যায় তাহলে কি হলো, OH এর মধ্যে ইলেকট্রন ঘনত্ব তাহলে কি বাড়ছে, তাহলে ওর তুলনায় এর তীব্রতা তাহলে কি হলো, কমলো। এখানে আরও বেশি ইলেকট্রন গেল, তার মানে কি এখানকার মধ্যে তীব্রতা তাহলে কি হয়েছে, আরও কমে গেছে। তাহলে যদি আমরা বলি এদের মধ্যে তীব্রতা কোনটার বেশি, তীব্রতা হচ্ছে প্রথমটার বেশি, তীব্রতা হচ্ছে কোনটার বেশি, তীব্রতা হচ্ছে এই যেটা মিথানিক গ্যাসের তীব্রতা বেশি আর কি, বুঝছো? তাহলে এদের হচ্ছে তীব্রতা, এর তীব্রতা বেশি, আর এটার অবস্থা কি, এর তীব্রতা হইল কম, বুঝছো? একটা হলো তীব্রতা বেশি, একটা তীব্রতা তাহলে কি হয়েছে, কম হয়েছে আর কি। তাহলে এই তিনটার মধ্যে তুলনা করলে এটার কম, তারপরে এটা বেশি, তারপরে হচ্ছে এটা বেশি। ডান? ওকে, ক্লিয়ার তো? ক্লিয়ার। আচ্ছা, এখন এটা না হয় ভাই বুঝলাম, তাহলে ভাই এইগুলোতে শুধুমাত্র একটা মাত্র অ্যাসিড না, এরকম তো আরো অনেকগুলো অ্যাসিড আছে, তাদের মধ্যে তুলনা করবেন না? তুলনাও করব, তোমাকে সামেশন আকারে সুন্দরভাবে লিখেও দিব, তুমি চিন্তা করো না, আমরা একাডেমিকে পড়তেছি না মাত্র, তো আমাদের তো কোনো তাড়াহুড়া নেই, তাই না? এটা তো মাত্র আমরা একটা বক্স পড়লাম, এবার আমরা আরেকটু চিন্তা করে দেখি আরেকটা বক্সের ক্ষেত্রে কি বলে। আমরা তাহলে আরেকটা বক্সের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে দেখি, আসো। দিলাম, এবার দিলাম CH3, এবার দিলাম COOH, আবার লিখলাম CH3, না লিখে CH2 দিলাম, তার মধ্যে আবার এইখানে একটা Cl যুক্ত করে দিলাম, ক্লোরিন। আবার কি করলাম, CH, তারপরে দিলাম হচ্ছে এখানে 2টা Cl দিলাম, ঠিক আছে, তারপরে হচ্ছে COOH দিলাম, বুঝছো? ওকে, এখন তোমার কথা হইলো যে ভাই এগুলোর মধ্যে তো ক্লোরিন অ্যাড করে দিয়েছেন, তাহলে কি হবে এবার, একটু এবার চিন্তা করে দেখো। CH3 এর কাজ কি, CH3 কাজ হচ্ছে, এর কাজ হচ্ছে এদিকে ইলেকট্রনটা দিবে দিবে, আচ্ছা, বাট ক্লোরিনের কাজ কি, ক্লোরিনের কাজ হচ্ছে ইলেকট্রনটা এদিকে নিয়ে নিবে। তাহলে এখানে যতটুকু ইলেকট্রন এদিকে দিবে তার তুলনায় এদিকে যদি ইলেকট্রন টান দেয়, তাহলে OH এর মধ্যে কি ইলেকট্রন ঘনত্ব তাহলে কি হবে, কমে যাবে না? কমে যাবে না ইলেকট্রন টান দিলে? এখানে ক্লোরিন আছে কয়টা, 2টা, এই যে একটা ক্লোরিন, এই যে একটা ক্লোরিন, তাহলে কি এদিকে ইলেকট্রন টান দিয়ে নিবে, এদিকে ইলেকট্রন টান দিয়ে নিবে, তাহলে কি হবে, এখানে অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা মানে ইলেকট্রন ঘনত্ব তাহলে কি হবে, আরও কমে যাবে। আর আমরা বলছিলাম OH এর মধ্যে ইলেকট্রন ঘনত্ব যত কম হবে তত তীব্রতা তাহলে কি হবে, তত বাড়বে। এই লাইনটাকে তাহলে মনে রাখতে হবে ভালোভাবে, এই কথাটুকু ভালোভাবে মনে রাখতে হবে, এই কথাটুকু ভালোভাবে মনে রাখতে হবে, তাই না? তাহলে এবার তুমি আমারে বলো, একটু তুমিই আমারে বলো, তাহলে এবার বলো কোথায় তীব্রতা তাহলে বেশি হবে? তীব্রতা বেশি হবে হচ্ছে এইখানে, তীব্রতা বেশি হবে, তীব্রতা বেশি হবে এইখানে, তীব্রতা বেশি হবে। যত বেশি ক্লোরিন যুক্ত থাকবে পাশের কার্বনে তত বেশি তীব্রতা হবে।
বুঝছো? এবার বলো তুমি কি বুঝছো জিনিসটা? এবার এই যে আরেকটা বক্স বানাই দিলাম, এই বক্সের ক্ষেত্রে তীব্রতা বেশি হয়েছে, তীর চিহ্ন যেখানে বেশি সেটা তীব্রতা বেশি। ক্লিয়ার না ভাইয়া? ওকে ওকে। এবার তাহলে একটু ভাইয়া, আমরা তো এটা বুঝছি, আপনি আরেকটু সামেশন আকারে সুন্দরভাবে লিখে দিবেন। বোঝানোর সময় তো সবই বুঝলাম, বাট ঝামেলা হয়ে যায় আর কি। ধরো আমাদেরকে বললো তীব্রতার ক্রম অনুসারে সাজাও, একটা প্রশ্ন বললো আর কি। আমাকে বললো তীব্রতার তীব্রতার ক্রম ক্রম অনুসারে অনুসারে সাজাতে হবে। তীব্রতার ক্রম অনুসারে সাজাও, এইটা ধরো আমাকে বলছে। তাহলে তীব্রতার ক্রম অনুসারে সাজাইলে কি বলতো, এইটা একটা, এটা একটা। আবার আমাকে বললো হচ্ছে CH3 COOH, এটা একটা। আমাকে বললো CH2 Cl COOH, এটা একটা। আমাকে বললো এই পাশে বললো F, তারপর বলছে CH2 COOH, এটা একটা। আমি নাম্বারিং করি, এটা হচ্ছে A নাম্বার, এটা হচ্ছে B নাম্বার, এটা হচ্ছে C নাম্বার, এটা হচ্ছে D নাম্বার। এবার তোমরা আমাকে একটু কমেন্টের মধ্যে জানাবো তো যে এই চারটার মধ্যে কোনটা তীব্রতা বেশি, কোনটা তীব্রতা বেশি বলো। এখানে আছে কি ফ্লোরিন আছে, তাই না? আমরা বলছিলাম তড়িৎ ঋণাত্মকতার তড়িৎ ঋণাত্মক মূল্য যুক্ত থাকলে ইলেকট্রন যেহেতু এদিকে টান দিবে, তার মানে কি ওইখানে থেকে বেশি হবে। তাহলে ভাবতে পারো ভাই এইটাতেও তো বেশি, এদিকে তো কেউ টান দেওয়ার কেউ নাই, তাই না? মনে হচ্ছে না এটা? কিন্তু এইখানে তো টান দেওয়ার কেউ নাই, এখানে তো টান দেওয়ার কেউ আছে, তাহলে এর তুলনায় এগুলো তীব্রতা বেশি হবে, এর তুলনায় এগুলো এটা তীব্রতা বেশি হবে। তাহলে এইটা আর এইটার মধ্যে কোনটা তীব্রতা আবার বেশি? ফ্লোরিনের তীব্রতা বেশি। কেন? কারণ ফ্লোরিনের টান দেওয়ার ক্ষমতা কেমন বেশি, কারণ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা মান কত 4। তার মানে এইটাটা সবচেয়ে বেশি। তারপরে কোনটা? তারপরে হচ্ছে এই ক্লোরিনেরটা। তারপরে কোনটা? এইটা। তারপরে হচ্ছে এইটা। তাহলে আমরা কি লিখতে পারি? ডি ইজ গ্রেটার দেন সি ইজ গ্রেটার দেন এ ইজ গ্রেটার দেন বি। দেখো তো তোমাদের সাথে আমার কি মিলছে? তোমরা যেভাবে চিন্তা করতেছিলে তার সাথে কি আমারটা মিলছে? বলো মিলছে কিনা? মিলছে না? ওকে। তাহলে এখন তোমাদের এইখানে একটা বাসার কাজ দিতে হবে। তাহলে যদি মিলে থাকে তোমাদের এইখানে একটা বাসার কাজ দিতে হবে। বাসার কাজটা হচ্ছে এটা যে ArCOOH আর HCOOH এই দুটার মধ্যে তুলনা করতে হবে যে কোনটা তীব্রতা বেশি। বুঝছো? এই দুটার মধ্যে তুলনা করবা যে কার তীব্রতা হচ্ছে বেশি। ঠিক আছে? ওকে। তীব্রতা বেশি কম বেশি এটা বোঝার আরেকটা উপায় আছে। মনে আছে তোমাদের? এটা ছোটবেলায় পড়ছিলা বা 4 নাম্বার চ্যাপ্টার পড়ছিলা, রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা। রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার কিন্তু ফুললি ফ্রিতে দেওয়া আছে, বুঝছো? ফুল ফ্রিতে তোমাদের কিন্তু এই মানে চ্যানেলের মধ্যে প্লেলিস্টের মধ্যেই আছে রাসায়নিক পরিবর্তন, একদম ফুল ফ্রিতে ফুল সিলেবাসের ভিত্তি করে দেওয়া আছে। কেউ কি এটা দেখছো কিনা আমি জানি না। হ্যাঁ, তাহলে ওইটা দেখলে বোঝার কথা। তবু একটু লিখে দিই যে অ্যাসিডের তীব্রতা বোঝার জন্য তোমার কাছে আরও দুইটা ভ্যালু আছে। কে এর মান, যার কে এর মান যত বেশি তীব্রতা তত বেশি, যার কে এর মান যত বেশি তীব্রতা তত বেশি আর কি। এটা তোমাদের আগে পড়াইছিলাম। তো যেমন ধরো CH এটার জন্য কে এর মান কত জানো? এটার জন্য কে এর মান ছিল 1.8 ইন্টু 10⁻⁻⁴। আবার CH3COOH এখানে মান কত? এটার মানটা হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁵। তাহলে কি হলো যে এখানকার মানটা বেশি, এটা তীব্রতা বেশি। তাহলে কে এর মান দিয়ে চাইলেও বলতে পারো। বুঝছো? কে এর মান দিয়ে চাইলেও বলতে পারো। এটা আমরা আগে পড়ছিলাম, মনে আছে? কোথায়? রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে, বাফার ম্যাথে যেখানে করে না সেখানে পড়ছিলাম। ক্লিয়ার হয়েছে না এবার? ওকে। তার মানে অ্যাসিডের প্রপার্টিজের জায়গায় আমরা একটু বেশি পড়াশোনা করে ফেলছি, তাই না? অ্যাসিডগুলোর ভাগ করে ফেলছি, তারপরে হচ্ছে যে সংকেতগুলো অনেকগুলো নাম পড়ছি, অ্যাসিডের তীব্রতার পার্ট পড়ে ফেলছি, এরকম পড়ে ফেলছি। এবার যদি আমরা অ্যাসিডের যতই সবকিছু যদি আমরা বুঝে থাকি, যদি আমরা সবকিছু ভালোভাবে পড়ে থাকি, এবার আমাদের কাজটা কি? এবার আমাদের কাজটা হচ্ছে অ্যাসিডের প্রিপারেশন বা প্রস্তুতির পার্টটা নিয়ে কথা বলা, তাই না? অ্যাসিডের প্রিপারেশন বা প্রস্তুতির পার্টটা নিয়ে একটু কথা বলতে বলা। তাহলে এটা হেডিংস দাও ভালো হবে, অ্যাসিডের প্রিপারেশন বা প্রস্তুতি। অ্যাসিড প্রিপারেশন, বুঝছো? এটার জন্য মাথায় রাখতে হবে। বাংলায় বলে এটাকে কি বলে? বাংলায় বলে যে প্রস্তুতি বলে। বাংলা লেখার দরকার ছিল, লিখে যেহেতু ফেলছি তাহলে তো কিছু বলার নেই। অ্যাসিডের প্রস্তুতির পার্টটা কেন ইম্পর্টেন্ট না? আমার কাছে এই মুহূর্তে ইম্পর্টেন্ট না। কেন না? কারণ এটা আমি তোমাদের কাছে আগের লেকচারগুলোতে অলরেডি অনেক জায়গায় পড়ানো হয়ে গেছে। বুঝছো? বুঝছো? এখন আমি এটাকে কয়েকটা ভাগে ভাগ করব, কয়েকটা ভাগে ভাগ করব। প্রথম কথা, অ্যাসিডের প্রস্তুতির এখান থেকে আমরা আগের মতো করে কিন্তু লিখতে পারতেছি না একটু, কারণ একটা প্রবলেম আছে, কারণ এটা সব কিছুর জন্য ভিন্ন ভিন্ন টাইপের হতে পারে। প্রথম কথা হলো যে তুমি জারণ বিক্রিয়ার মাধ্যমে তৈরি করতে পারো। একটা হচ্ছে জারণ বিক্রিয়ার সাহায্যে,
জারণ বিক্রিয়ার সাহায্যে করা পসিবল। জারণ বিক্রিয়ার সাহায্যে যে করবা, কার জন্য করবা? জারণ বিক্রিয়ার সাহায্যে করবা। যেমন ধরো তোমার কাছে আছে হচ্ছে এটা আর CH2OH, এটা একটা অ্যালকোহল, তাই না? এটার নাম কি? এই ভদ্রলোকের নাম হচ্ছে একটা অ্যালকোহল। এই ভদ্রলোকের নাম হচ্ছে একটা অ্যালকোহল। এই অ্যালকোহলকে তুমি যদি জারণ করো, আমরা বলছিলাম জারণ বুঝবো কেমনে? এই যে জাইমান হাইড্রোজেন চিহ্ন দিয়ে বুঝবো, জারণ বুঝবো। এখানে যদি জারণ করো তাহলে কি হবে? RCOOH, একটা অ্যাসিড উৎপন্ন হবে। এর বাইরে তুমি জারণ না করবা, তুমি হচ্ছে এই যে RCHO করতেছো, তার মানে এর নাম কি? এই ভদ্রলোকের নাম হচ্ছে আবার এলডিহাইড। এই ভদ্রলোকের নাম হচ্ছে এলডিহাইড। এলডিহাইড, তাহলে এলডিহাইডকে তুমি যদি আবার জারণ করো, তুমি যদি এটাকে মৃদু জারণ করো এবার, তাহলে তখন কি উৎপন্ন হবে? RCOOH। তাহলে আমরা পাইলাম কি? এই যে একটা পাইলাম, আবার এই যে দুইটা প্রসেস পাইলাম অ্যাসিড তৈরি করার জন্য। এসি তৈরি করার তো প্রসেস আছে, তাই না? এসি তৈরি করার জন্য কি আছে? প্রসেস আছে। কয়টা প্রসেস আছে? অনেকগুলো প্রসেস। তাহলে আমরা একটা কয়টা লিখছি? দুটা লিখছি। বাট এটা কি কোন বিক্রিয়া আর কি? অ্যাজ এ হোল যদি বলি কোন বিক্রিয়া এটা? অ্যাজ এ হোল যদি বলি এটা কোন বিক্রিয়ার সাহায্যে করতেছো? আমরা করতেছি জারণ বিক্রিয়ার সাহায্যে করতেছি আর কি। এবার ভাই আরও কিছু কি এরকম আছে? আরেকটা আছে স্পেশাল টাইপেরই। ধরো তোমরা কি এটার নাম তো শুনছো না? ARCH3, এটার নাম হচ্ছে কি? টলুইন বলে এটার নাম। এটার নাম কি বলতেছি জানো? এটার নাম বলতেছি হচ্ছে টলুইন বলতেছি। এইটারে যদি আমরা জারণ করি, এটারও যদি আমরা জারণ করি KMnO4 দিয়ে যে জারণ করি, তখন কি উৎপন্ন হলো? উৎপন্ন হবে হচ্ছে ARCHO উৎপন্ন হচ্ছে আর কি। জারণ করলে এটা উৎপন্ন হবে। ফার্দার যদি আরও যদি ভিগোরাসলি জারণ করো, তখন এখান থেকে COOH তৈরি হতে পারে আর কি এটা। তার মানে মোটামুটি শিওর যে এখান থেকেও জারণ করলে পাওয়া যায়, জারণ করলে পাওয়া যায়। তো জারণ মানে কি? জারণ মানে হচ্ছে কি জানো? মনে আছে জারণ মানে কি? জারণ মানে হচ্ছে হাইড্রোজেন সংখ্যা কমে, হাইড্রোজেন সংখ্যা কম অথবা অক্সিজেন সংখ্যা বেশি হয় আর কি। হাইড্রোজেন সংখ্যা কমে অথবা অক্সিজেন সংখ্যা বেশি হলে সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে আমরা জারণ বিক্রিয়া বলতেছিলাম আর কি। ক্লিয়ার না ভাই? ওকে, তাহলে কিভাবে প্রস্তুত করব? একটা পার্ট তো ক্লিয়ার হইছ, তাই না? একটা পার্ট তো ক্লিয়ার হইছ। এবার যাচ্ছি হচ্ছে পরের হালকা পার্টের দিকে যাচ্ছি। তো জারণটা না হয়ে গেল, 2 নম্বর কথার মধ্যে আসো। আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ার সাহায্যে। কার সাহায্যে? আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ার সাহায্যে। এটা আবার কেমন কথা ভাইয়া? বুঝি নাই। বুঝো, তুমিও বুঝছো, আগেও পড়ছিলা, বাট তোমার এখন মনে নাই জন্য তুমি মনে করতে পারতেছো না। বাট ভাইয়া ইজ হিয়ার তোমার হেল্প করার জন্য। বুঝছো? তোমরা কেমন? তোমরা সব ভুলে যাও, তাই না? তোমাদের অভ্যাস কি? সব ভুলে যাওয়া হচ্ছে তোমার অভ্যাস। কিন্তু কিছু কিছু জিনিস তুমি ভুলে যাও না, মনে আসছে সেটা কি? কারো কারো নাম তুমি ভুলে যাও না, কারো কারো নাম্বার তুমি ভুলে যাও না, কারো কারো জন্ম তারিখ তুমি ভুলে যাও না। আছে না এরকম? অনেক সময় নিজেরটা ভুলে যায়, বাট কারোর জন্যটা ভুলে যায় না। সেই কেউটা কে হয়? একটা স্পেশাল মানুষ হয়। সবার জীবনে একটা স্পেশাল মানুষ থাকে, ঠিক আছে? সবার জীবনে একটা কি থাকে? একটা স্পেশাল মানুষ থাকে। সেটা ছেলে হইতে পারে, একটা মেয়ে হইতে পারে, রাইট? একদম ডিনাই করার কোনো অপশন নেই। আমরা 9-10 যখন থাকি, 11-12 যখন থাকি, এই দুইটা সময়ই আর কি মোটামুটি এই চাওয়া পাওয়া বা এই ভালো লাগা ভালোবাসা এই জিনিসটা না অনেক ইন্টেন্স হয় কি না? ওইটা আমরা কখনো ভুলি না। কিন্তু আমাদেরকে পড়াশোনা করতে দিলে আমরা ঠিকই ভুলে যাই। কেন এটা হয়? কেন? কারণ যার নামটা আমরা মনে রাখছি না, তার একটা ডিজায়ার আছে আমাদের সামনে। তার কারণে দেখি নাই, মানে অনেক সময় দেখাও যায় না, অনেক সময় মানে ওয়ান সাইডেড লাভ, তাই না? অনেক সময় দেখি দেখা হয় না, কথা হয় না, আমরা পাত্তা দেয় না, তবুও দেখা যায় যে একদম সুন্দরভাবে মনে রাখতে পারছি আর কি। আসে না এরকম? কেন মনে থাকে? কারণ তার আমি কেয়ার করি। কেয়ার করা মানে কি? ভাত খাওয়াই দেওয়া, ভাত খাইছে কিনা খোঁজখবর নেওয়া, এটা না, তাকে নিয়ে ভাবা। তো তুমি যাকে নিয়ে ভাবতেছো, যাকে নিয়ে বুঝতেছো, তো অটোমেটিক তারটা মনে থাকবে। কিন্তু পড়াশোনা কি আমাদের কাছে এইটা না? বুঝছো? পড়াশোনা যেহেতু আমাদের কাছে এটা না, তার মানে হচ্ছে কি আমরা এটা করতে চাই না। কিন্তু একবার পড়াশোনার সাথে যদি তোমার ওই সম্পর্কটা গড়ে ওঠে, তাহলে আর তোমার ঠেকায় কে? অটোমেটিক হয়ে যাবে। বুঝছো? হ্যাঁ, তাহলে পারলে একটা কাজ করে ফেলি আর কি। যারা ছেলেরা আছে তাদেরকে এটা বলি আর কি, গার্লফ্রেন্ড বানানোর সময় 2টা পার্ট করবা, হাফ প্লাস হাফ। হাফ গার্লফ্রেন্ড বানাবো হচ্ছে পড়াশোনাটারে, আর আর হাফটা তুলে রাখবা আর কি। বুঝছো? তাহলে সুবিধা হবে কি? হ্যাঁ,
তাহলে হচ্ছে সুবিধা হবে যে এখানকার তোমার কাছ থেকে কোনো কিছু মনে হারাবে না তোমার। ঠিক আছে? ওকে ওকে, আসেন। আমার হচ্ছে যে আমি যখন কলেজে ছিলাম তখন আমার একজন পরিচিত মানুষ ছিল, বন্ধু ছিল। তো উনি আমার এটা বলছিল যে রসায়ন হচ্ছে আমার জন্য, আমার কাছে আমার হাফ গার্লফ্রেন্ড টাইপের। কারণ রসায়ন আমি কখনো ভুলি না। ঠিক আছে, রসায়ন আমার এখন অনেক পছন্দের। ঠিক আছে, অনেক কথা বলে ফেলছি। আদ্র বিশ্লেষণ বিক্রিয়ার সাহায্যে নাকি এসিড তৈরি করা যায়, বা এটা বুঝিনি। আসলে না, একটু ঘটনাগুলো ক্লিয়ার করে দেখি। এটার মধ্যে আবার কিভাবে লিখে দেওয়া যায়, যেমন দেখা গেল RCN, তাই না, অ্যালকাইল নাইট্রাইল। এটাকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, অ্যাসিডের উপস্থিতিতে পানি দিলে সেটাকে আদ্র বিশ্লেষণ বলে। বলছিলাম এখান থেকে করলে কি হয়, RCOOH, আর এর সাথে কি হয়, NH3 উৎপন্ন হয়, NH3 উৎপন্ন হয়। বুঝছো? এটা 2 নম্বর কথা। 2 নম্বর কথা, এর বাইরে কি হয়, আরো কিছু আছে। আরেকটা আছে, তুমি ভুলে গেছো। এই যে এটা কি নাম, এটা গ্রিগনার্ড বিকারক। ক্যান ইউ রিমেম্বার কি নাম এটা? গ্রিগনার্ড বিকারক। এর সাথে যদি তোমাদের বলি, এইখানে তুমি যদি কি দাও, প্রথম ধাপে তুমি যদি এখানে কার্বন ডাই অক্সাইড দাও, প্রথম ধাপে তুমি এখানে কার্বন ডাই অক্সাইড দিছো, দ্বিতীয় ধাপে তুমি এখানে পানির উপস্থিতিতে, অ্যাসিডের উপস্থিতিতে পানি দিয়ে আদ্র বিশ্লেষণ করছো, তখন এখান থেকে RCOOH মানে একটা অ্যাসিড তৈরি হবে আর কি। তাহলে কি হলো, এক অ্যালকাইল নাইট্রাইলকে আদ্র বিশ্লেষণ করলে পাওয়া যায়, আর একটা হচ্ছে কি RMGX মানে গ্রিগনার্ড বিকারককে আদ্র বিশ্লেষণ করলেও পাওয়া যায়। বুঝছো? এটা 3 নম্বর কথা। আরও কি কাউকে আদ্র বিশ্লেষণ করলে পাওয়া যায়, দেখি পাওয়া যায় কিনা। RCO, তারপর এখানে দিলাম একটা R প্রাইম। এটা মানে কি আবার, এইটা তুমি চিনো না মনে হয়, তাই না? এটা হচ্ছে এস্টার। এটার নাম কি? এটার নাম হচ্ছে এস্টার। এটার নাম কি? এটা হচ্ছে এস্টার। এস্টারকে তুমি যদি আদ্র বিশ্লেষণ করো, এস্টারকে তুমি যদি কি করো, আদ্র বিশ্লেষণ তুমি যদি করো অ্যাসিডের উপস্থিতিতে, তখন কি হবে, এইখানকার মধ্যে থেকে, এখানকার মধ্যে RCOOH এর সাথে হচ্ছে R'OH, অ্যাসিড আর অ্যালকোহল উৎপন্ন হবে আর কি। তাহলে কি বললাম কথাটা, এস্টারকে আদ্র বিশ্লেষণ করলে অ্যাসিড আর অ্যালকোহল পাওয়া যায়, তাহলে তো হইলই। তাহলে আমরা এখান থেকেও তৈরি করতে পারি, এখান থেকেও তৈরি করতে মোট তাহলে কয়টা হলো, 6টা রিয়াকশন অলরেডি লিখে ফেলছি। আরও কিছু লেখার দরকার আছে? কটা রিয়াকশন লিখে ফেলছি? 6টা। যেহেতু 6টা রিয়াকশন লিখে ফেলছি, তার মানে আমার মনে হয় না আর কিছু লেখার দরকার আছে। তবুও তুমি একটু বইটা ঘাটাঘাটি করে দেখো আরও কিছু পাও কিনা। বুঝছো? যদি পাই না তাহলে লিখে রাখবা, সুন্দর হবে। তাহলে আমি তো তোমাদেরকে এটা বলছি, সবগুলো বলছি। তোমাদের একটা কাজ দিই, বাসার কাজ, তোমার একটা বাসার কাজ দিই, হ্যাঁ, তোমার একটা বাসার কাজ দিই, বাসার কাজটা সুন্দরভাবে করবা। অ্যান্ড আমাদের যে গ্রুপটা আছে ফেসবুকে, অক্সিক্যাম লার্নিং হাব, সেই গ্রুপের মধ্যে এসে এই হোমওয়ার্কটা সুন্দরভাবে সাবমিট করবা। সেটা আসলে কি, ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করবা। ইথানোয়িক অ্যাসিড প্রস্তুতি, ইথানোয়িক অ্যাসিড প্রস্তুতির বিক্রিয়াগুলো লিখবা। আমি কিন্তু সবগুলো এখানে আর দিয়ে দিয়ে লিখছি। তোমার কাজটা কি হবে, যে তুমি হচ্ছে আর এর জায়গায় CH3COOH এটা করে নিবা। তাহলে স্টার্টিং ম্যাটেরিয়ালে কিছু চেঞ্জ আসবে, তাই না? নামগুলো লিখতে হবে সুন্দরভাবে, লিখতে পারবা? লিখে লিখে দেখো তো, চেষ্টা করে পারো কিনা। পারবা তো? আই বিলিভ দ্যাট তুমি পারবা। ঠিক আছে, তোমার সবাই ভালো মানুষ। হ্যাঁ, ও আচ্ছা, তখন ছেলেদের কথা বলছি বলে মেয়ে মানুষজন একটু মন খারাপ করে ফেলছে আর কি। হ্যাঁ, তোমাদের আবার হাফ বয়ফ্রেন্ড বানানোর দরকার নেই। ঠিক আছে, দরকার নেই। তো অলরেডি ওখানে বাইনা গেইছো আর কি, এরকম টাইপের। বাট তোমাদের একটা কথা বলি, হ্যাঁ, এই পয়েন্টটা যেহেতু উঠলো, সাধারণত আমি এই পয়েন্টে কথা বলি না, আজকে হুট করে কেন জানি এই মনে থাকা না থাকা এটার উপর ভিত্তি করে মনে উঠলো এরকম। আমি যখন আমার কলেজে ছিলাম, ঠিক আছে, আমিও তো একজন মানুষ, তাহলে আমারও তো আসলে এই ব্যাপারের মধ্যে ইন্টারেস্ট থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? আমারও ভালো লাগবে, এটাও স্বাভাবিক। যদি কেউ বলে যে ভাই, হ্যাঁ, আমার সে ভালো লাগা এরকম কিছু জিনিসপত্র আমার নাই, কোনো ফিলিংস আমার নাই, তাহলে কি বলা দরকার জানো? ভাই তুমি আগে সবাইকে ডাক্তার দেখাও। ঠিক আছে, হ্যাঁ, এটা আসলে আছে। তো যখন আমি আমার কলেজে ছিলাম না, তো তখন এই ব্যাপারগুলো নিয়ে আমি ওপেন ছিলাম, আমি না এগুলো নিয়ে কথা বলতে পারতাম। বাট বন্ধু বান্ধবদের সাথে কথা বলবো, এই ভুল আমি জীবনে করতাম না। কারণ বন্ধু বান্ধবের সাথে কথা বললে, বলতেছি একটা কথা এতটুকু, বাট কাল এই যে আমি জাস্ট 4 তলা থেকে 1 তলায় নামতে নামতে তুমি দেখবা ওই কথাটা এত বড় হয়ে গেছে। আর যদি তুমি 2টা দিন লেট করে ফেলো, সামহাও তুমি ধরো যে কলেজে আসোনি বা কোনো একটা কিছু সে দেখে ফেলছে, জাস্ট এরকম কিছুটা দেখে ফেলছে, তখন কি হবে জানো, এটা একটা উপন্যাসে পরিণত হয়ে যাবে। সো বন্ধু বান্ধবদের সাথে এসব কথাবার্তা বলা তো দূরের কথা, না বললেই ভালো। বাট আমি কি করতাম, আমার যে ভালো লাগা বা কিছু একটা জিনিস আছে, এটা কার সাথে কথা বলতাম, আমি আমার টিচারের সাথে কথা বলতাম। আমার গাইড টিচার ছিল, তাকে বলছিলাম। আমি তো বাংলাদেশ নৌবাহিনী কলেজে পড়াশোনা করছি, আমার টিচার নাম ছিল বিজন কুমার বালা বা BK বালা স্যার। তো তার সাথে শেয়ার করছি। আমার সে বায়োলজি ম্যাম ছিল নূরনাহার ম্যাম, ওনার সাথে শেয়ার করছি। ইংরেজি টিচার ছিল,
হ্যাঁ, সত্যরঞ্জন পাল, তার সাথে শেয়ার করছি। সো মোটামুটি আমি হচ্ছে যে টিচারদের সাথে শেয়ার করি, কারণ যার বয়স বেশি ওই মানুষগুলো এই জিনিসটাকে শুনে বুঝে, হ্যাঁ, যদি সব কিছু শুনে বুঝে তোমার যদি শেয়ার করার যে স্পেসটা থাকে, উনি তোমাকে সুন্দরভাবে গাইড করতে পারবে আর কি, বুঝছো। আর বন্ধু বান্ধবের সাথে পড়লে গাইড করা তো দূরের কথা, তুমি যে কোথায় হারায় যাও তুমি বুঝবাই না আর কি, ঠিক আছে। ওকে, এবার তাহলে আমরা একটু সামনের দিকে মুভ করতেছিলাম। তাহলে কি হলো জানো, প্রিপারেশনের জায়গাটা থেকে জারণ বিক্রিয়ার সাহায্যে করা যায়, আদ্র বিশ্লেষণ বিক্রিয়াগুলোর সাহায্যে করা যায়, তিনটা 6টা দিছি, সুন্দরভাবে এটা লিখবা এন্ড বাসার কাজও একটা দিয়ে দিছি। এবার যাই হচ্ছে আমরা পরের পার্টে সে যাবো। এবার প্রিপারেশনের পরে হইতে হয় রিয়াকশনের পার্টটা। এই পার্টটা একটু মজা, এই রিয়াকশনটা মানে এই টপিকটা আমার খুব মজা লাগে, এই জন্যই মজা লাগে, কারণ এটা পড়াইতে গেলে একটু মজা আছে, ঠিক আছে। রিয়াকশনের বাংলা কি আমি জানি না, তোমরা জানলে আমাকে একটু বললো। আমরা কার বিক্রিয়া করতেছে, আগে বিক্রিয়া করার আগে জিনিসটা একটু কঙ্কালতন্ত্র বের করি, কেমনে কেমনে কোন কোন পার্ট থেকে বিক্রিয়া হইতে পারে। আমরা একটা পরিচিত অ্যাসিড নিলাম, CH3COOH। এই অ্যাসিডটা তো আমরা সবাই চিনো না, ভিনেগার বলে যে এটাকে, এরকম। আচ্ছা, এখান থেকে ঠান্ডা মাথায় আসো, এখানে এইচ একটা পার্ট আছে, এখানে একটা বিক্রিয়া হয়, এইচ এর একটা পার্ট আছে, ওর একটা বিক্রিয়া হয়, এইচ এর একটা পার্ট আছে, ওইখান থেকে বিক্রিয়া হবে, এটা একটা পার্ট। এবার আসো 2 নম্বর কথা, ওইচ এর একটা পার্ট আছে, এখান থেকে একটা বিক্রিয়া হইতে পারে, ওইচ এর একটা পার্ট আছে, এখান থেকে একটা বিক্রিয়া হইতে পারে। কি বললাম, ওইচ এর একটা পার্ট আছে, এখান থেকে একটা বিক্রিয়া হইতে পারে। পার্টগুলো আমরা ভাগ করতেছে, এটা হচ্ছে পার্ট 1 পার্ট 2 এরকম ভাগ করতেছে আর কি, এরকম। আবার ধরো এই CO, এই যে কার্বনিল মূলকের মতো যে মূলকটা আছে, এইখানে একটা পার্ট আছে, এখান থেকে একটা বিক্রিয়া হইতে পারে, এখান থেকে একটা বিক্রিয়া হইতে পারে, এটা একটা। তাহলে কি বললাম, CO এই মূলকের এখান থেকে একটা বিক্রিয়া হইতে পারে, এটাকে আমরা ভাগ করে নিচ্ছি হচ্ছে আরেকটা ভাগে ভাগ করছি আর কি, আরেকটা ভাগে ভাগ করে নিচ্ছি, নিলাম। এবার আসতেছে কি, এই টোটালটা মিলে একটা পার্ট, এই টোটালটা মিলে হচ্ছে একটা পার্ট, টোটালটা মিলে হচ্ছে একটা পার্ট, এইটাকে আমরা ভাগ করে দিলাম, বুঝছো। টোটালটা মিলে হইলো একটা পার্ট, এটাকেও আমরা ভাগ করে দিলাম। তাহলে একটু দেখি তো ভাগ করে দিলে কি আসে, COOH এই পার্টটাকে ভাগ করলাম, এটার একটা বিক্রিয়া হইতে পারে। ডান ডান। এবার বাকি আছে কি, এই পার্টটা বাকি আছে, এখনো পার্ট বাকি আছে হচ্ছে আর একটা পার্ট বাকি আছে, আর একটা পার্ট বাকি আছে, কালার শেষ হয়েছে না, এইটা একটা পার্ট, এই পার্টেরও একটা বিক্রিয়া হইতে পারে। তাহলে CH3 এই পার্টেরও একটা বিক্রিয়া হয়, এটাও ভাগ করে নিছি। এই জন্য বললাম না সবকিছু পার্ট থেকে ভাগ করছি। ইন টোটাল যতগুলো পার্ট হয় সবগুলো পার্ট ভাগ করা শেষ কিনা বলো, ইন টোটালি যতগুলো পার্ট হয় সবগুলো পার্ট ভাগ করা শেষ কিনা আমার একটু বলো, সবগুলো পার্ট ভাগ করা শেষ কিনা এটা আমার একটু বলো দাদি। দেখছো, এটা তার মানে লক হয় নাই, এটা কি হয়, লক হয় নাই, ঠিক আছে। এবার হয়েছে, তাহলে সবগুলো পার্ট কি ভাগ করা শেষ কিনা, শেষ। এটাকে উপরে একটু তুলে দিই, তাহলে কয়টা পার্ট নিচ্ছে এখানে আমার বলো তো। পার্ট নিচ্ছে হচ্ছে ইন টোটালি মনে হয় 5টা ভাগ হয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে এবার বলো, এটা হলো পার্ট 1, এটা হচ্ছে পার্ট 1 আমি বলি 6টা পার্টে ভাগ করছি, পার্ট 1 এটার নামে করছি হচ্ছে পার্ট 2, এটার নামে করছি হচ্ছে পার্ট 3 এটার নামে করছি হচ্ছে পার্ট 4, এটার নামে করছি হচ্ছে পার্ট 5, 5টা পার্টে ভাগ করছি। তাহলে 5টা পার্টেই রিয়াকশন হতে পারে। যদি এইচের সাথে যদি বিক্রিয়া দিতে চাও, এইচ পার্টের সাথে এনে বিক্রিয়া করতে পারে, কার কার সাথে, সোডিয়ামের সাথে বিক্রিয়া করতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে পারে, আবার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সাথে বিক্রিয়া করতে পারে। এই পার্টটা কেমনে কেমনে বুঝলেন ভাই, সোডিয়ামের সাথে হাইড্রোজেন ওখানে দিলে এখানে একটা বিজারণ বিক্রিয়া হতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে দিলে প্রশমন বিক্রিয়া হতে পারে, সোডিয়াম হাইড্রোজেন কার্বনের সাথে দিলেও প্রশমন বিক্রিয়া হতে পারে। ভাগ করছে 3টা, পরে কিন্তু আমরা লিখবো সবগুলো আবারও। এটার সাথে বিক্রিয়া দিলে কি উৎপন্ন হতে পারে, ওএইচের সাথে, ওএইচের সাথে তুমি বিক্রিয়া দিতে পারো কার কার সাথে, PCl5 এর সাথে বিক্রিয়া দিতে পারো, তুমি এখানকার সাথে অ্যালকোহলের সাথে বিক্রিয়া দিতে পারো, তুমি এখানকার সাথে অ্যামিনের সাথে বিক্রিয়া দিতে পারো, এটাও একটা পার্ট হতে পারে আর কি, বুঝছো এটা। তারপরে হইলো কি, এখানে আরো পার্ট হইতে পারে, বাট আমরা 3টা লিখছি আপাতত। এখানে যদি যেটা হয়, তুমি এখানে বিজারণ বিক্রিয়া করতে পারো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারণ বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করতে পারো। COOH এই পার্টের সাথে বিক্রিয়া করাইতে পারো, কিভাবে বিক্রিয়া করাইতে পারো, এখানে বিক্রিয়া করাইতে পারবা হচ্ছে এই যে সোডা লাইম বিক্রিয়ার কথা মনে আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এর সাথে বিক্রিয়া করাইতে পারো, এখানকার সাথে বিক্রিয়া করাইতে পারবা HVZ রিঅ্যাকশন করাইতে পারবা হচ্ছে এখানে। তাহলে কয়টা পার্ট হলো, মোট পার্ট হলো 5টা। তাহলে 5টা পার্টের সাথে কয়টা বিক্রিয়া লিখছে, এই যে 1
2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, অলরেডি 9টা বিক্রিয়া করা শেষ। এবার জাস্ট বিক্রিয়াগুলো লিখলেই তো শেষ। তাহলে এই পার্টটা অনেক মজার না? এই পার্টটা অনেক মজার কিনা বলো? সুন্দরভাবে এটা লিখে রাখবা। হ্যাঁ, এটা কিন্তু কবির স্যারের বইতে সুন্দরভাবে এটা পার্টটা দিয়ে দেওয়া আছে আর কি। এই পার্টটা আগে পার্ট পার্ট ভাগ করে নিবা, প্রত্যেকটা পার্টের বিক্রিয়াগুলো লিখবা। এবার আমরা একটু যাই। এবার আমরা একটু আগাই। আসো, আমাদের কাছে আছে হচ্ছে CH3 CO, তার সাথে আছে হচ্ছে ও, তারপর আছে হচ্ছে H। আসলো, পার্ট ধরছি হচ্ছে এইটারে, পার্ট ধরছি, পার্ট ধরে আমি একটা বিক্রিয়া করতেছি আর কি। এখানে আসো, এখানে পার্ট ধরে আমি এখানে বিক্রিয়া করতেছি। ওই যে তখন যে বললাম অনেকগুলো পার্ট নাকি এখানে বিক্রিয়া হয়, সবগুলো দেখি বিক্রিয়াগুলো করে দেখি পারি কিনা। এইখান থেকে বিক্রিয়া করতেছি, পারি কিনা, বিক্রিয়া করে দেখি পারি কিনা। ঠিক আছে, তাহলে কালারগুলোর সাথে মনে থাকতে পারবো, তোমার জন্য সুবিধা হবে। আসো, এখানকার এর সাথে দিলাম সোডিয়ামের বিক্রিয়া দিছে, সোডিয়ামের বিক্রিয়া, তাহলে কি উৎপন্ন হবে? CH3CO, তারপর দিব হচ্ছে Na, তারপর এখানে যাবে হচ্ছে হাইড্রোজেন গ্যাস, মানে বিজারণ বিক্রিয়া হয়েছে। H প্লাসটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হইলো? হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়েছে আর কি। এটা একটা। আবার যদি আমি এখানে সোডিয়াম না দিই, সোডিয়াম হাইড্রো অক্সাইড যদি দিই, তাহলে এই এইচটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিলে চলে যাবে। তাহলে কি উৎপন্ন হবে? CH3COO, তার সাথে হচ্ছে পানি উৎপন্ন হবে। তাহলে প্রশমন বিক্রিয়া উৎপন্ন হয়েছে আর কি এখানে। আবার যদি আমরা এইটা না দিই, এখানে যদি কি দিই, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট যদি দিই, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট যদি দিলাম, তখন কি উৎপন্ন হবে? CH3COO, CH3COO, Na, সরি এখানে Na, তার সাথে হলো কি, তার সাথে হলো কি কার্বন ডাই অক্সাইড গ্যাস, তারপরে হইলো পানি। বুঝছো? এটা ক্লিয়ার না? তার মানে অলরেডি প্রথম পার্টে যে 3টা রিঅ্যাকশন লেখার কথা আমরা লিখে ফেলছি। এইবার আসো দ্বিতীয় পার্টে। দ্বিতীয় পার্ট কোনটা ছিল? এইটা ছিল দ্বিতীয় পার্ট, এটা ছিল দ্বিতীয় পার্ট। আমরা কালার করে নিতেছি। দ্বিতীয় পার্টের রিঅ্যাকশনগুলো তুমি যখন লিখবা, দ্বিতীয় পার্টের রিঅ্যাকশন তুমি যখন লিখবা, কি কি রিঅ্যাকশন বলছিলাম বলো? এই পাশে দেখে আসি আমরা একটু। আসো, PCl5 ROH NH2 এর সাথে বিক্রিয়া দিয়েছিলাম। কার সাথে বিক্রিয়া দিচ্ছিলাম? আসো, আমরা বলতেছিলাম এখানকার সাথে ভাগ করতেছি। আমরা একটু কালারগুলোকে মেনটেন করে নিই, তাহলে সুবিধা হবে, তাই না? এটা তাহলে এটা আসো, ভালো করে দেখো জিনিসটা, বুঝো কি না ভালো করে দেখো একটু। কালারগুলোকে হোয়াইট কালারে লিখি। এখানে দিলাম OH এর সাথে বিক্রিয়া, কার সাথে দিব? PCl5 এর বিক্রিয়া দিতেছে। এটা দিলে কি উৎপন্ন হবে? CH3CO, তার সাথে যাবে হচ্ছে কি, এই OH কে সরাই দিয়ে এখানে ক্লোরিন আসছে, অ্যাসাইল ক্লোরাইড বা এসিটাইল ক্লোরাইড, তাই তো? অ্যাসাইল ক্লোরাইড, ইথানোইল ক্লোরাইডও বলতে পারো। আবার এই জায়গায় আমরা কি দিব? এই জায়গায় আমরা এটা না দিয়ে আমরা এই জায়গায় দিব হচ্ছে কি, আমরা হচ্ছে এই জায়গায় অ্যালকোহল দিব, ROH, অ্যালকোহল। তাহলে এখানকার OH আর অ্যালকোহল থেকে H, এখানকার OH, এখানকার OH চলে যাবে আর ওখানকার H চলে যাবে, তাহলে পানি চলে গেল। তাহলে কি হবে? এখানকার O তার সাথে থাকবে হচ্ছে R, এখানকার O তার সাথে থাকবে হচ্ছে R। তাহলে এখানে কি উৎপন্ন হবে? এটা হচ্ছে অ্যাস্টার উৎপন্ন হবে আবার। তাহলে অ্যাসিড আর অ্যালকোহল মিলে কি হয়? অ্যাস্টার। অ্যাস্টারকে আদ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? অ্যাসিড আর অ্যালকোহল পাওয়া যায়। ঠিক আছে, অ্যাসিড থেকে কোনটা যায়? OH পার্টটা যায়, আর অ্যালকোহল থেকে কোন পার্টটা যায়? H পার্টটা যায়। গট ইট? ওকে। এবার যদি আমরা এখানে অ্যামিন পার্টটা দিই, ধরো যে আমরা এখানে অ্যামোনিয়া দিতেছি আর কি, ধরো আমরা এখানে অ্যামোনিয়া দিলাম, তাহলে অ্যামোনিয়াটাকে ভেঙে কীভাবে লেখা যায়? NH2, তার সাথে দিলাম যে H, এখানকার H আর ওখানকার OH মিলে কি বের হয়ে যাবে? 1 মোল পানি বের হয়ে যাবে। তাহলে কি উৎপন্ন হবে? তাহলে উৎপন্ন হবে হচ্ছে CH3C, এত, তার সাথে কি হবে? NH2, এই যে অ্যামাইড উৎপন্ন হবে। এটার নাম হচ্ছে কি? এর নাম হচ্ছে অ্যামাইড উৎপন্ন হবে। অ্যামাইড উৎপন্ন হবে। এটা হচ্ছে অ্যাস্টার, এটা হচ্ছে ইথানোইল ক্লোরাইড, এটা হচ্ছে কি অ্যামাইড। বুঝছো? বা অ্যাসিড ক্লোরাইডও বলতে পারো। তাহলে এখানকার 3টা, এখানকার 3টা। ক্লিয়ার হয়েছে কিনা বলো? ক্লিয়ার? ওকে। তাহলে এইবার আসো পরের পার্টে, যে আমাদের কাছে আরো একটা পার্ট ছিল। এখানে আমাদের কাছে আরেকটা পার্ট ছিল এইখানকার। কোনটা ছিল? আচ্ছা, এইটা একটা ভাগ করে দিয়ে আসে আর কি। CO মাঝখানে যে পার্টটা ছিল, এই পার্টের একটা বিক্রিয়া ছিল আর কি। এখানকার একটা বিক্রিয়া করা যায়, এখানকার একটা বিক্রিয়া করা যায়। তো চলো ওটা দেখি, করে দিই। এখান থেকে যদি বিক্রিয়া করতে চাই, এখান থেকে যদি বিক্রিয়া করতে চাই, আসো, তো এখানে কার সাথে বিক্রিয়াটা দিবা? এখানে বিক্রিয়াটা দিবা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, মানে বিজারণ বিক্রিয়া করতেছ। তাহলে কি উৎপন্ন হবে? CH3CH2OH, তীব্র বিজারণ করলে এটা, মৃদু বিজারণ করলে CH3CHO, মানে অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে আর কি, এরকমটা। বুঝো নাই?
টাফ লাগতেছে? আমরা কিন্তু প্রত্যেকটা পার্ট ধরছি, প্রত্যেকটা পার্ট ধরে 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 বিক্রিয়া করতেছে আর কি। এই পার্টগুলো একবার বুঝলে না অনেকগুলো বিক্রিয়া এক জায়গায় হয়ে যাবে, সুন্দরভাবে সব কাজ হবে। তোমার যদি বুঝতে অসুবিধা হয় এইটুকু দেখে দেখে আবার প্রত্যেকটা বিক্রিয়া এক এক করে লিখো, লিখলে দেখবো সবকিছু ক্লিয়ার। বুঝছো? Okay. এবার আসো পরের পার্টে। তাহলে আমাদের কাছে কি আছে? আবার আমাদের কাছে আছে এই পার্টটা আছে, এই পুরো পার্টটা আছে, এটা বুঝছো? আমাদের কাছে এইখানে পুরো একটা পার্ট আছে, এই পার্টটা। তো এই পার্ট থেকেও নাকি বিক্রিয়া হয়, শুনলাম, আমি শুনছি, তুমি শুনছো? এই পার্ট থেকেও নাকি বিক্রিয়াটা হয়, এই পার্ট থেকেও নাকি বিক্রিয়াটা হয়। সেটা আবার কি? ছোট্টবেলায় আমরা পড়ছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইড, সোডা লাইম বিক্রিয়ার কথা মনে আছে? তাহলে কি উৎপন্ন হয়? এই পুরো পার্টটা কার্বন ডাইঅক্সাইড আকারে বের হবে, ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। তাহলে কি হবে? CH3 তার সাথে হচ্ছে H, এ পাশে হবে হচ্ছে সোডিয়াম কার্বনেট, তার সাথে হচ্ছে পানি, সোডা লাইম বিক্রিয়া। মনে আছে? অনেকগুলো বিক্রিয়া আমরা পড়ে ফেলছি, অনেকগুলো মানে অনেকগুলো। ডান? বুঝছো কি বুঝো নাই বলো? বুঝছো তো? আচ্ছা, এইবার আমাদের কাছে বাকি আছে না একটা পার্ট মাত্র বাকি আছে, সেই একা ভদ্রলোকের নাম কি? ভদ্রলোকের নাম হচ্ছে, ভদ্রলোকের নাম হচ্ছে এটা, এটার নাম হচ্ছে CH3, এই পার্টটা। এর সাথে আমরা কার বিক্রিয়া দিব? মহা বিপদে পড়ে গেলাম মনে হয়, তাই না? এর সাথে আমরা কার বিক্রিয়াটা দিব? এর সাথে আমরা যদি প্রথম, এর সাথে একটা ধাপে কিন্তু বিক্রিয়াটা হবে না, বিক্রিয়াটা কয়েকটা ধাপে হইতে পারে। প্রথম ধাপে গেলে একটা হাইড্রোজেন যাবে। এখানে যদি আমরা কি দিই? এখানে যদি আমরা দেই হচ্ছে ধরো ব্রোমিন দিলাম, ব্রোমিন দিলাম, তার সাথে হচ্ছে রেড ফসফরাসের উপস্থিতিতে যদি বিক্রিয়া করা হয় তখন কি হবে? এইখানকার ক্লোরিন, এই হাইড্রোজেন যেটা আছে, ঠিক আছে, এই হাইড্রোজেনটা, হ্যাঁ, এই হাইড্রোজেনটা তখন ব্রোমিন দিয়ে ট্রান্সপারেন্ট মানে প্রতিস্থাপিত হবে। তুমি চাইলে এখানে ক্লোরিনও দিতে পারো, বাট এটা ব্রোমিন দিয়েই বিক্রিয়াটা করা মোস্টলি, বুঝছো? তুমি চাইলে ক্লোরিনও দিতে পারো, বাট মোস্টলি হচ্ছে কি বিক্রিয়াটা ব্রোমিন দিয়েই করা। বুঝছি? ওকে ওকে। সো এখানে তাহলে কি হবে? তখন একটা একটা করে হাইড্রোজেন চলে যাবে একটা একটা করে ধাপে, বাট আমরা একবারে পুরোটাই লিখতেছি। লিখলে তখন কি হবে? ধরো তিনটা হাইড্রোজেন আছে, তিনটা ব্রোমিন দিয়ে চলে গেছে, ঠিক আছে, তিনটা ব্রোমিন দিয়ে চলে গেছে। তখন বাকি আছে কি? এইটা যা আছে তাই থাকবে আর কি। এটা তার মানে কি, এই যে পার্শ্ব শিকলটা যেটা আছে এই শিকলের মধ্যে বিক্রিয়াটা করছে আর কি, এরকম। তাহলে এটাও একটা বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম হচ্ছে কি জানো? এই বিক্রিয়াটার নাম হচ্ছে একটা অদ্ভুত বিক্রিয়া, এটার নাম হচ্ছে HVZ রিঅ্যাকশন, হচ্ছে এটা হেল-ভোলহার্ড জিলানস্কি রিঅ্যাকশন। তিনজন সায়েন্টিস্টের নামে রিঅ্যাকশনটা আর কি, ঠিক আছে। এইচ মানে হচ্ছে হেল, ভি মানে হচ্ছে ভোলহার্ড, জেড মানে হচ্ছে জিলানস্কি, তিনজনের নামের রিঅ্যাকশনটা হচ্ছে এটা HVZ রিঅ্যাকশন। ক্লিয়ার কিনা? ওকে। আমরা চাইলে এখানকার আলোচনাটাকে আরেকটু এক্সটেন্ড করতে পারবো, আমরা এক্সটেন্ড করব, আমরা সেটাকে এক্সটেন্ড করব। চিন্তার কোনো কারণ আছে? আমি চিন্তা কোনো কারণ দেখতেছি না, বাট এইটুকু জায়গাটা ছবি তুলে রাখো যে এই পুরো পার্টের বিক্রিয়াটা কি ডান কিনা। ডান ডান ডান। ওকে, তাহলে আমাদের কাছে এখানে যতগুলো বিক্রিয়া পড়ার কথা ছিল তুমি একটু খেয়াল করে দেখো তো। HVZটা দিছি, সোডা লাইমটা দিছি, এইটা দিছি, এখানকার তিনটা দিছি, এখানকার তিনটা, মোট ধরে কয়টা হলো? এখানে এখানকার তিনটা আর এখানকার ছয়টা, মোট 9টা আসছে। আমরা একটু দেখি 9টা লিখছি কিনা। আমরা যদি একটু দেখি 9টা লেখা হয়েছে কিনা, আমরা যদি দেখি 9টা লেখা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, সুন্দর হয়েছে না? ওকে, এবার আসো পরের পার্টে। এখানে এসে তোমাকে আরো কয়েকটা এক্সট্রা জিনিস আমি একটু বলি, তোমাকে কয়েকটা এক্সট্রা জিনিস বলি, তুমি একটু মনে রাখতে পারো। দেখো তুমি একটু আগে মনে যা রাখছিলে তাই আর কি। এখানে এইটার নাম হচ্ছে একটা অ্যাসিড, এটার নাম হচ্ছে একটা অ্যাসিড, তাই না? আচ্ছা, এই অ্যাসিডের সাথে আমি একটু ভেঙেই লিখি, CH3COOH, একটা অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। এর সাথে আমি আরেকটা ইথানোয়িক অ্যাসিডের বিক্রিয়া দিব, এর সাথে আমি কি করব? আরেকটা ইথানোয়িক অ্যাসিডের বিক্রিয়া দিব। তাহলে এটাও কি হয়? হ্যাঁ হয়, অবশ্যই। দুটো অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড দিছি, দিলাম, দেওয়ার পরে আমি এখানে P2O5 দিছি, একটা নিরোধক হিসেবে দিছি। অনেক আগে একটা লেকচারে বলছিলাম এটা নিরোধক হিসেবে কাজ করে। তখন কি হয়? এখান থেকে 1 মোল পানি আউট হয়ে যাবে। 1 মোল পানি আউট হলে কি উৎপন্ন হয় জানো? তাহলে CH3CO, এই পাশ থেকে আসে কি O, এই পাশে আসে CO, এখানে আসে হচ্ছে CH3, বুঝছো? এটা হচ্ছে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড বলে, এটার নাম হচ্ছে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড বলে, অ্যাসিডিক অ্যানহাইড্রাইড বলে, অ্যাসিডিক অ্যানহাইড্রাইড বলে, বুঝছো? অ্যাসিডিক অ্যানহাইড্রাইড বলে এটা। তাহলে কি হইলো? দুটো অ্যাসিড মিলাইলে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড তৈরি হয়, বুঝছো? ওকে ওকে, এটা একটা বিক্রিয়া দরকার ছিল, লিখে দিলাম আর কি। এরপরে কি আরো ভাই কিছু লেখা দরকার আছে? আছে, কয়েকটা এক্সট্রা জিনিস আছে, ওই জিনিসটা একটু লিখে দিই। যেমন ধরো তোমাকে এরকম দিলাম CH3,
তোমাকে দিলাম C। এটা একটা কি বলতো অ্যানহাইড্রেটটা? এটা একটা অ্যাসিডের জাতক না? জাতক কি না? অ্যাসিডের জাতক কিন্তু অলরেডি পড়াই ফেলছে আর কি অলরেডি। তো ওইটা বলতে যাচ্ছি, আসো। ধরো তোমার কাছে এটা দিলাম একটা, তোমার কাছে দিলাম হচ্ছে এটা HCO, এইটা কি একটা, সরি এটা হচ্ছে মিথান হয়ে গেছে, তাই তো? এখান থেকে যদি হাইড্রোজেন যদি সরাই ফেলি তাহলে কি হবে? মিথানয়েট হবে। তাহলে মিথানয়েটের সাথে ক্যালসিয়াম দিলাম, মানে ক্যালসিয়াম মিথানয়েট হবে। ক্যালসিয়াম মিথানয়েট আছে আমার কাছে। এই ক্যালসিয়াম মিথানয়েটকে আমি কি দিলাম? আমি হচ্ছে যে হিট দিতেছে। হিট দিলে কি উৎপন্ন হবে তাহলে একটু বলো। এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি লেখা যায়? এই ভদ্রলোককে যদি আমরা ভেঙে লিখি তখন কি লেখা যায়? HCO, এটা তার সাথে হচ্ছে এখানে একটা ক্যালসিয়াম, এখানে একটা ক্যালসিয়াম, এখানে হচ্ছে এইটা, এখানে হচ্ছে এরকম অবস্থা একটা। তাহলে হিট দিলে কি উৎপন্ন হবে? এইটা হবে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটা হবে হচ্ছে একটা ক্যালসিয়াম কার্বনেট। আর HC তাহলে কি হবে? এইচ হয়েছে, মিথানল উৎপন্ন হয় না, তাই তো? ওকে, এই জায়গায় যদি আমরা এইটা না দিয়ে যদি আমরা এখানকার রিয়েকশনটা এরকম দিতাম CH3, সরি যদি এরকম দিতাম ক্যালসিয়াম ইথানয়েড যদি দিতাম, ক্যালসিয়াম ইথানয়েড যদি দিতাম এবং তাকে যদি আমরা হিট দিতাম তখন কি উৎপন্ন হতো? যদি আমি হিট দিতাম তাহলে আমরা আবার এটাকে সুন্দরভাবে লিখতে হতো CH3CO, তার সাথে O, এখানে দিলাম হচ্ছে ক্যালসিয়াম, এখানে দিলাম ক্যালসিয়াম, এখানে দিলাম হচ্ছে এটা, এখানকার মধ্যে হলো দিলাম CH3। তাহলে এই পার্টটা মিলে আমাদের কাছে কি হতো? একটা ক্যালসিয়াম কার্বনেট, এই যে ক্যালসিয়াম কার্বনেট, এখানে দিলে কি হবে? CH3CO CH3। বুঝছো? তাহলে কি হলো? অ্যাসিডের লবণ যেটা হয় সেই লবণকেও হিট দিলে যা উৎপন্ন হয় সেই বিক্রিয়াটা আমরা করে ফেলছি। এই দুটো জিনিস ওখানে স্পট করার মতো স্কোপ ছিল না, দ্যাটস ওয়াই করাইনি। বাট এখন কি ক্লিয়ার না? বুঝছে তো? ওকে, এবার আসো, আমাদের কিন্তু অনেক দূর চলে আসছি আমরা পড়তে পড়তে আজকের টপিকটা। এখন আমাদের কাছে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট বাকি আছে। ওকে, কি সেই ইম্পর্টেন্ট পার্টটা? একটা জিনিস তুমি কি খেয়াল করছো এই ইম্পর্টেন্ট পার্টের জন্য? একটা জিনিস খেয়াল করছো, সেটা কি? আমাদের কাছে এই একটা ভদ্রলোক আছে, আমাদের কাছে এই একজন ভদ্রলোক আছে, এটার নাম আমি জানি না, ঠিক আছে? জানি না। এখানকার মধ্যে আমাদের কাছে এখানকার একটা ভদ্রলোক আছে, এইটার নাম আমি জানি না, এর নাম হচ্ছে জানি না, ঠিক আছে? যদিও বা লেকচার শুরুতে বলছিলাম, বাট ভুলে গেছি এখন আর কি। এখন এইটা যেটা আছে, এটা এটার নাম হচ্ছে কি? মিথানোয়িক অ্যাসিডের জন্য COO পার্টটা কি? ওর নাম তো বলেই দিলাম, জানি ওর নাম হচ্ছে ভদ্রলোক। এটা এই ভদ্রলোকের একটা পার্ট তো এটা, আরেকটা পার্টে কি? এই যে একটা পার্ট আছে এটা। তাহলে আমি দেখতেছি এখানে, আমি যা দেখি তুমি কি তাই দেখো, যে এটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যাসিডের পার্ট, অ্যাসিডের পার্ট। আর এটা হচ্ছে আমাদের কাছে কি একটা, এটা হচ্ছে আমাদের কাছে একটা বেজের পার্ট না, এটা হচ্ছে আমাদের কাছে একটা এলডিহাইডের পার্ট, এটা হচ্ছে আমাদের কাছে একটা এলডিহাইড, এলডিহাইডের পার্ট। তাহলে একটা হচ্ছে এলডিহাইড, একটা হচ্ছে তোমার কাছে অ্যাসিড। তাহলে এখন প্রবলেমটা হলো কি, আর কি কোনো অ্যাসিড আছে যার মধ্যে এরকম এলডিহাইডের পার্ট এবং অ্যাসিডের পার্ট দুটোই আছে? তুমি বের করতে পারবা না, আমিও পারবো না, আসলে আর নাই, মাত্র একটা আছে। যেহেতু এটার মধ্যে এরকম দুইটা ক্যারেক্টার আছে, দুইটা জিনিস দেখা যায়, এটার মধ্যে অবশ্যই অবশ্যই দুইটা পার্টি আমরা পাবো। তাহলে এটা চলো দুইটা জিনিসটাকে আমরা ভাগ করে একটু পড়ি, এন্ড পরীক্ষায় আসার মতো টপিক আর কি এটা, বুঝছো? পরীক্ষায় আসার মতো টপিক, পরীক্ষায় আসার মতো টপিক। সেটা বুঝি নেই, আমি বুঝছি হালকা পাতলা, তুমি বুঝছো কিনা জানি না। দেখো কেন প্রশ্নটা হবে, একটু দেখো। অ্যাসিড পার্টের জন্য যদি আমরা চিন্তা করি, অ্যাসিড পার্ট, অ্যাসিড পার্ট, অ্যাসিড পার্ট মানে এই পার্টটার জন্য, এটা একটা অ্যাসিড না, এটা একটা অ্যাসিড না, এটা একটা অ্যাসিড। অ্যাসিড হইলে সে কি করবে? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিবে সুন্দরভাবে, কি উৎপন্ন হবে তখন? HCO, তারপর হবে এখানে Na, তারপরে হবে এখানে পানি। খুবই নর্মাল একটা হিসাব। আচ্ছা, আবার কি হইলো? এটা তো একটা অ্যাসিড, এটা তো একটা অ্যাসিড। তাহলে তুমি যদি এর সাথে কি করো, তুমি যদি এর সাথে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটে যদি বিক্রিয়া দাও তখন কি উৎপন্ন হবে? তাহলে উৎপন্ন হবে হচ্ছে HCOONA, তার সাথে কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে পানি। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইডটা উপরে উড়ে যাচ্ছে, এটা দেখে বুঝতে হবে তোমার কাছে এখানে অ্যাসিড ছিল আর কি, তাই না? ওকে, সেটা সমস্যা না। আবার যদি চিন্তা করে দেখো, এটা একটা অ্যাসিড, এই অ্যাসিডকে তুমি যদি জারণ করো, তুমি যদি এই অ্যাসিডটাকে জারণ করো, তখন এই অ্যাসিড থেকে কিন্তু কার্বন ডাই অক্সাইড আসবে আর পানি আসবে, কার্বন ডাই অক্সাইড আসবে আর পানি আসবে, বুঝছো? এটা
তো অ্যাসিড পার্টের জন্য বিক্রিয়াটা করছি। হোয়াট ইফ আমরা এটার জন্য এবার এলডিহাইড পার্টের জন্য বিক্রিয়াটার জন্য চিন্তা ভাবনা করি। কার জন্য বলো তো? আমরা চিন্তা করব হচ্ছে ওইটাকে এলডিহাইড একটা পার্ট আছে, ওর এলডিহাইড একটা পার্ট আছে, ওই পার্টের জন্য আমরা চিন্তা ভাবনা করব। এলডিহাইড একটা পার্ট আছে, এই পার্টের জন্য আমরা একটা চিন্তা ভাবনা করব। এই উপরে পার্টটা ছিল অ্যাসিড পার্টের জন্য। এলডিহাইড পার্টের জন্য যখন চিন্তা ভাবনা করতেছি, কার জন্য? এলডিহাইড পার্টের জন্য, তখন এলডিহাইড যে বিক্রিয়াগুলো দিত তাহলে ও সেই বিক্রিয়াগুলো দিবে। আচ্ছা, তাহলে যেমন ধরো টলেন বিকারকের সাথে সে বিক্রিয়া দিবে, যেমন ধরো সে টলেন বিকারকের সাথে সে বিক্রিয়াটা দিবে, টলেন বিকারকের সাথে সে বিক্রিয়াটা দিবে। টলেন বিকারক তো নিজে একটা জারক, নিজেটা কি জারক, তো জারকের সাথে যেমন অক্সিজেন মতো ঘটনা, জারকের সাথে দিলে তো এটা কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়, তাহলে এর সাথে যদি এটা বিক্রিয়া দাও কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে না? বুঝলো? ওটা তাহলে কি হবে? সোডিয়াম অ্যামোনিয়াম যেহেতু এখানে আছে, তাহলে কি হবে? অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম কার্বনেট উৎপন্ন হবে। পাশাপাশি এখান থেকে এই সিলভার যেটা আছে সেই সিলভারটার সিলভার দর্পণ তৈরি করবে, সিলভার দর্পণ তৈরি করবে। তার মানে এর এলডিহাইড পার্ট যে আছে এইটা আসলে যে একটা স্পেশাল পার্ট, এটা প্রমাণ করতে পারি কেমনে আমরা? এই টলেন বিকারকের সাথে বিক্রিয়া দাও, দিলে এখানে সিলভার দর্পণ পড়বে, এটা দেখে বুঝতে পারবে এখানে একটা এলডিহাইড পার্টটাও এখানে আছে। বুঝছো? এটা একটা স্পেশাল জিনিস কিন্তু ছিল এই অ্যাসিডের জন্য আর কি। ক্লিয়ার না? ওকে, তাহলে এবার বলো, আমরা অ্যাসিডের তো অনেক কিছু পড়ে ফেলছি, অ্যাসিড টপিকটা অনেক কিছু পড়ে ফেলছি, তাহলে তোর মনে হতে পারে ভাইয়া আমরা অ্যাসিড জাতকের কিছু পড়ি নেই, তাই না? দেখি একটু, আমরা একটা অ্যাসিড জাতকের কিছু পড়ি নেই, দেখি তোমরা বলবা, আমি শুধু শুনবো, আমার শুধু শোনাটাই কাজ। এটা কি অ্যাসিডের জাতক? আচ্ছা, এই যে অ্যাসিডের জাতক, তাহলে তুমি একটু দেখো CH3CONH2, এটা একটা কি অ্যাসিডের জাতক? আচ্ছা, তারপরে কি হলো? CH3COOR এস্টার, এটা একটা অ্যাসিডের জাতক। CH3COO এই পাশে আর অ্যানহাইড্রাইড, এটা অ্যাসিডের জাতক। এই সবগুলো কি ভাইয়া করাইছি না আজকে ক্লাসের মধ্যেই? বিক্রিয়া আকারে ছিল না? ছিল কি না বলো? এই যে এটাই না তখন তৈরি করলাম, তাই না? ইথানোইল ক্লোরাইড, এখানে তৈরি করলাম ইথানঅ্যামাইড বা অ্যামাইডটা, এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে এস্টার, এটা হচ্ছে কি একটা অ্যানহাইড্রাইড, করছি না? তার মানে প্রত্যেকটা অ্যাসিড থেকে যারা তৈরি হয়েছে অ্যাসিডের জাতক বলে আর কি। তাহলে এটা কোথায় করাইছেন ভাইয়া? এটা ভাইয়া করাইছে হচ্ছে এইখানে, ভাইয়া করাইছে কোথায়? এই যে অ্যাসিডের জাতক, পিসিএল ভাবে সেরে দিলে এইটা একটা ইথানল ক্লোরাইড একটা জাতক, তাই না? ওকে, এর পরের পার্টটা কি বলতো? এর পরের পার্টটা হচ্ছে আমরা এস্টার করছি, আমরা অ্যামাইড করছি, এই সব জিনিসগুলো আমরা করে ফেলছি আর কি, তাই না ভাইয়া? ওকে, ঠিক আছে। তাহলে এবার বলো আমাদের কাছে বাকি আছে কিছু, আরো বাকি আছে? আমি একটু যাবো একটা, তারপরে এবার আসো এরপরের পার্টটা আমরা পড়াশোনা করি। ঠিক আছে, এটা তাহলে ঘটনাটা গেল আমাদের কাছে। তাহলে আমাদের কাছে কি বাকি আছে দেখি একটু, শুরুতে আমরা একটু দেখে আসতে হবে আমাদেরকে, যে শুরুতে একটু দেখে আসতে হবে কি নিয়ে পড়াশোনা করতে চাইছিলাম আমরা। আমরা পড়তে চেয়েছিলাম আজকে কার্বক্সিলিক অ্যাসিড এবং হচ্ছে অ্যাসিড জাতক সম্পর্কে। আমার মনে হয় আমরা যথেষ্ট পরিমাণে পড়ে ফেলছি, আর বেশি দূর আজকের লেকচারে এখানে আর যাওয়ার দরকার নেই। এবার তুমি আমাকে বলো যে তুমি অ্যাসিড নিয়ে তোমার কোনো কনফিউশন আছে? অ্যাসিড নিয়ে যদি না থাকে তাহলে আমি একটু হালকাভাবে তোমাকে কয়েকটা জিনিসের ফোকাস দিতে বলবো, কয়েকটা জিনিসের ফোকাস দিবা। একটা হচ্ছে তোমার বাসার কাজ বলতেছে, আমি মুখে মুখে এই ঘটনাগুলো বলে দিছিলাম, তবু তোমাকে লিখতে বলবো। বাসার কাজ দিব, হ্যাঁ বাসার কাজ দিতেছি। বুঝছো সেটা কি? এক নম্বর বাসার কাজটা হচ্ছে এইটা, যে অ্যাসিডের শনাক্তকরণ কেমনে কেমনে করা যায়, অ্যাসিডের শনাক্তকরণ কিভাবে করা যায়। বুঝছো? এটা কার কার মাধ্যমে করতে পারি বলছিলাম না ক্লাসের ভিতরে? আমরা চাইলে কি কি দিয়ে করতে পারি? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দিয়ে করে ফেলতে পারি। আমরা চাইলে এখানে কি দিয়ে লিটমাস টেস্ট করতে পারি, আমরা এটা দিয়ে চাইলে লিটমাস টেস্ট করতে পারি, তাই না? তো যে কোনো একটা কিছু দিয়ে করবো আর কি, লিখলাম। দুই নাম্বারটা হচ্ছে এই রিয়াকশনের যে পার্টটা আছে, অল রিয়াকশন যতগুলো আমি সুন্দর করে আলাদা করে লিখছি, এই রিয়াকশন পার্টটা তুমি নিজের হাতে একবার সুন্দর করে লিখবা। বুঝছো? লিখবা। তারপরে তিন নাম্বার পার্টটা হচ্ছে তোমার শুরুর দিকে তোমাকে অনেকগুলো অ্যাসিডের নাম মুখস্থ করাইছিলাম না, ওই নাম এবং সংকেতগুলো মনে রাখবা আর কি। অ্যাসিডগুলোর নাম, নাম প্লাস সংকেত, এইটা তুমি সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করবা। তাই এই ক্লাসের মধ্যে আপনি তো সব করাইছেন, তাও কি আমাকে এইচডব্লিউ করা লাগবে? হ্যাঁ, তুমি একটু ভালোভাবে একটু করবা, করলে কার জন্য ভালো? আমার জন্য ভালো, না তোমার জন্য ভালো? তোমার জন্য। ঠিক আছে? ওকে, তো আমাদের এই লেকচারটা অনেক বড় একটা লেকচার হইলো না, বাট বড় লেকচার তৈরি করতে পারলে খুব ভালো হইতো, বাট করার তো দরকার নেই। যেটা দরকার নাই, আননেসেসারি কোনো কিছু আসলে কি ভালো না, তাই না? তো
তো আমরা লেকচারে ছোট্ট একটু লেকচার ছিল, বাট এই লেকচারে যেটা পড়ছি আমরা এটা কিন্তু অনেক কাজের লেকচার ছিল। কারণ কি, আমাদের কাছে কি হবে, পরীক্ষা তো ভালো করতে হবে, তাই না? তা তখন জৈব রসায়নের একটা কথা বলি, জৈব রসায়নের শুরুর থেকে শুরু করে মাঝামাঝি পর্যন্ত অনেক জটিল কঠিন লাগে আর কি। 1 থেকে শুরু করে 6 নম্বর 7 নম্বর লেকচার পর্যন্ত তোমার কাছে মনে হবে কি আল্লাহ অনেক কঠিন লাগতেছে, অনেক পড়াশোনা হইতেছে। কিন্তু তারপরের যেগুলো আছে, এই লেকচারটা তারপরে লেকচার তখন দেখবে কেমন লাগতেছে, সহজ লাগতেছে। কেন সহজ লাগতেছে? কেন? কারণ তুমি আগে যা পড়ার দরকার ছিল তা পড়ে ফেলছো। আজকে লেকচারে ম্যাক্সিমাম পার্ট তুমি আগে পড়ে আসছো, তুমি কিন্তু নতুন তেমন কিছু পড়তেছিল না। যেহেতু নতুন তোমার কাছে কম থাকতেছে, তাহলে পড়াশোনা তাহলে কেমন হবে, একটু সহজও লাগবে, তাই না? এই জন্য কি বলা হয় জানো একটা কথা, ক্যান্টনমেন্টে ঢুকতে গেলে তুমি একটা লেখা পাবা, বুঝছো? একটা লেখা পাবা, সেটা হচ্ছে কি জানো? আমি এই লেখাটা সবসময় ফলো করতাম, মানে এখনো করি। কঠিন কঠিন পরিশ্রম পরিশ্রম সহজ যুদ্ধ। কি বললাম ঘটনাটা? কঠিন পরিশ্রম সহজ যুদ্ধ। পরিশ্রম যত তুমি কঠিন করবা, তোমার যুদ্ধটা যেটা, সেই যুদ্ধটা তোমার কাছে তত সহজ হবে আর কি। বাট দ্য প্রবলেম হইলো আমাদের, আমরা কি করি না এটা, আমরা হচ্ছে কঠিনভাবে নিজেকে প্রস্তুত করার জন্য যে পরিশ্রমটা করতে হয়, এইটা কিন্তু আমরা করতে রাজি না। কিন্তু যুদ্ধটা যেন আমাদের সহজে পার হয়ে যায়, এটা আমরা সবাই চাই। তো আমরা কিন্তু সবার কাছে যে গিয়ে বলি, ভাই এডমিশন নামক যে যুদ্ধটা আছে, এই যুদ্ধে আমি কিভাবে সহজে পার করতে পারি, আমি কিভাবে সহজে জয়ী হইতে পারি, এটা সবারই চিন্তা। কিন্তু কেউ এসে এটা বলে না যে ভাই এই যুদ্ধটা সহজ করার জন্য যে কঠিনভাবে পড়তে হইতো একাডেমিকে, ওইটা তো আমি এবার পড়ি নেই। বাট যুদ্ধের মধ্যে জয়ী আমরা কি চাই, সবাই হইতে চাই। কিন্তু আগে যে কঠিনভাবে নিজেকে প্রস্তুত করতে হয়, এটা কিন্তু সবাই করতে চায় না। তো তোমরা যারা একাডেমিকে আসো, এইচএসসি 26 ব্যাচ, 27 ব্যাচ, 28 ব্যাচ, যে ব্যাচে আমার এই ভিডিওটা দেখো না কেন, তোমাদের সবাইকে বলবো একাডেমিকের সময় নিজেকে কঠিনভাবে প্রস্তুত করো। তাহলে তুমি দেখবা এডমিশন নামে যে যুদ্ধটা আছে, যে যুদ্ধটা তোমার একার যুদ্ধ, এই যুদ্ধটার মধ্যে তুমি সুন্দরভাবে জয়লাভ করতে পারবা। কিন্তু তুমি যদি সেটা না করো, তাহলে কিন্তু কখনো হবে না। সো ভাইয়ের এই ফুল প্লেলিস্ট যেটা তোমাকে দিচ্ছি, এটা তুমি পেইড ব্যাচে সুন্দরভাবে এভাবেই ভাইয়া পড়াই আর কি। বাট এটা কি করি, তোমাকে কমপ্লিটলি ফ্রিতে দিচ্ছে আর কি। তো ফ্রিতে দেওয়া পেইডে দেওয়ার মধ্যে খুব বেশি একটা ম্যাটার নেই। আমার কাছে কেন জানি মনে হয় স্টুডেন্টরা সবসময় যেন সারা জীবনে তো পড়াশোনা করবে, তাই না? একটার পর ব্যাচ, একটার পর আরেকটা ব্যাচ তো আসবেই। পড়াশোনা করতে গেলে গাইড জিনিসটা খুবই খুবই ম্যাটার করে। তো আমার কাছে ফ্রি ব্যাচ অ্যান্ড পেইড ব্যাচের কন্টেন্টে খুব বেশি পার্থক্য নাই। বাট পেইড ব্যাচের ক্ষেত্রে একটা গাইডেড পড়াশোনা থাকে, রুটিন মাফিক ক্লাসগুলো হয়। রুটিন মাফিক হচ্ছে আমি তোমাদের সামনে দাঁড়াই, তোমাদের কথাগুলো শুনি, ঠিকঠাক বন্ধগুলো থাকে। তো তার মানে ঘটনাগুলো কি, ওই জন্য সুবিধা থাকে আর কি। তো 26 ব্যাচ, 27 ব্যাচ, 28 ব্যাচ, তোমরা যেই হও না কেন, তোমরা যদি মনে করো ভাইয়ের সাথে একটা গাইডেড কোর্সের সাথে তোমরা পড়াশোনা করবা, তোমাদের সুন্দরভাবে নিজেকে প্রস্তুত করবা, সেটা তোমরা যে প্রিপারেশন নেও না কেন। আমি কিন্তু মেডিকেল প্রিপারেশন খুব একটা নেওয়াইতে পারি না, বাট আমার কাছে ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা আমার কাছে খুবই পছন্দের। টু বি স্পেসিফিক ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটার মধ্যে আর কি আমি তোমাদেরকে কঠিনভাবে প্রস্তুত নেওয়াতে চাই আর কি, বুঝছো? সত্যি তাই, আমি কিন্তু সহজ না, আমি কিন্তু কাউকে বলতেছি না আমি রসায়নকে একদম সহজ করে দিচ্ছি আর কি, এরকম না। রসায়ন আমার কাছে পড়ে তোমার সহজ লাগছে, সেটা আলাদা বিষয় একটা আর কি। কিন্তু আমি কিন্তু জিনিসগুলো তোমার কাছে যতগুলো অ্যাসপেক্টে তোমাকে পরীক্ষার হলে আটকাইতে পারে, সবগুলো অ্যাসপেক্টে আমি তোমাকে প্রস্তুত করে তৈরি করতে চাই আর কি। তাতে করে কি হবে জানো, তুমি পরীক্ষার হলে গিয়ে মনে হবে কি, আরে আমার তো এটা সহজ লাগতেছে, বুঝছো? বুঝছো? তো গাইডেড কোর্সগুলো কোথায় পাওয়া যাবে, আমার সাথে যারা কন্টিনিউ করতে চাও, তো তোমাদের অলরেডি বলে দেওয়া আছে। তুমি আবারও বলি, আমার সাথে যতগুলো কোর্স চলমান আছে সবগুলোর জন্য তুমি www.oxychem.net এই ওয়েবসাইট থেকে তুমি পাবা। এর বাইরে তুমি যদি আমাদের গ্রুপে, পেজে, ইউটিউব চ্যানেলে যদি কানেক্টেড থাকো, তুমি এখান থেকেও তথ্যগুলো পাবে আর কি। তো আমি বলবো একটু পেজে আর গ্রুপের মধ্যে একটু অ্যাড থাকো, তোমাকে একটু অ্যাড হইতে বলবো আর কি। হ্যাঁ, নাম্বারগুলো যখন বড় হয় তখন সুবিধা লাগে। আর একটা লাস্ট কথা, এই ভিডিওর যখন তোমরা দেখতেছো, শেষে গিয়ে তোমাদেরকে বলবো না সাবস্ক্রাইবটা করে রাখো আর কি। লিখতে গেছিলাম সাবস্ক্রাইবটা করার জন্য, হ্যাঁ সাবস্ক্রাইব করলে নাম্বারটা যদি বাড়ে তখন ভালো লাগে আমার নিজের জন্য। পাশাপাশি আমার সবচেয়ে সেটা ভালো লাগে যেটা, সেটা হচ্ছে কমেন্টটা। আমি চেষ্টা করি যে তোমরা যেন আমার ক্লাস করে তোমরা যেন যেটা যা ফিলিংসটা পাইছো, ভালো হোক খারাপ হোক যেটাই হোক, কমেন্টের মধ্যে একটু বলে দাও। তোমাদের কমেন্টটা আমাকে একটা ফিল্ট্রেশনের মধ্যে দিয়ে নিয়ে যায়। আমি যদি মনে করি যে খারাপ হয়ে যাচ্ছে, তাহলে আমি ঠিক করার চেষ্টা করব। আর যদি তোমার কমেন্টটা মনে হয় যে না ঠিকঠাক আছে, তাহলে ওখান থেকে আমি আস্তে আস্তে কীভাবে আরও এরকম ভালো কাজ করা যায় তোমাদের খেয়াল রাখবো আর কি। তাহলে কী করতে হবে, একটু রেগুলারলি ক্লাস করার পাশাপাশি একটু কমেন্টের মধ্যে সাড়া দিতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।